প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন গত 2017 সালের পর থেকে আসলে মিয়ানমার বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ মিয়ানমারের রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হামলার পর সেখান থেকে দলে দলে লাখে লাখে রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছে, যারা এখন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে 10 লাখেরও বেশি রোহিঙ্গা আটকে আছে। আলোচনা চলছিল তাদের কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। এই সময়ে হঠাৎ করে গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে আবার সামরিক অভ্যুত্থান হয়েছে এবং তাতে অং সান সুচি সহ সে দেশের প্রেসিডেন্ট এবং অন্য শীর্ষস্থানীয় অনেককেই গ্রেপ্তার করে নতুন সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে এবং নতুন করে তারা সব কিছু নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে মিয়ানমারের সামরিক শাসনে আসলো গণতন্ত্রকে অবরুদ্ধ করে, সেটা অবশ্যই আমাদের জন্য শঙ্কার। কিন্তু তার চেয়ে একদম বাংলাদেশের অবস্থান থেকে আমাদের মূল চাওয়া যেটা বা মূল শঙ্কার জায়গা যেটা, সেটা হলো যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যেই আলোচনা চলছিল সেই আলোচনাটা কি হবে। যেমন চীনের মধ্যস্থতায় যে ত্রিপক্ষীয় আলোচনাটা শুরু হয়েছিল, আগামীকাল তার দ্বিতীয় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সর্বশেষ খবর যেটা, এখন পর্যন্ত মিয়ানমারের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বাস্তব কথা হলো যে আসলে সাড়া পাওয়া এই মুহূর্তে সম্ভব না। 1 ফেব্রুয়ারি তারা ক্ষমতা দখল করেছে, আজকে 3 তারিখ, এই 2 দিনের মধ্যেই তারা এই আলোচনায় যোগ দিবে, তেমনটা মনে করা অসঙ্গত, আসলে ঠিক হবে না। কিন্তু আমাদের সংখ্যাটা সেখানে, যে আলোচনাটা চীনের মধ্যস্থতায় শুরু হয়েছিল সেটা কতদূর আমরা আবার কতদিন পরে আবার নতুন করে আলোচনাটা যাওয়া যাবে, বাংলাদেশের রোহিঙ্গারা কবে ফিরে যাবে সেটা আলোচনা। কিন্তু তারপর এই সব কিছুর আসলে মিয়ানমারের ক্ষমতায় কারা থাকবে বা কারা নিয়ন্ত্রণ করবে সেটার উপর অনেক কিছু নির্ভর করে এবং চীনের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন আবারও মিয়ানমারের পক্ষে ভেটো দিয়েছে এবং মিয়ানমারে যে পরিবর্তনটা এসেছে, চীনের মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তার বিপক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু চীন খুব কৌশলগত এবং চীনের মিডিয়াতে এটাকে সামরিক অভ্যুত্থান না বলে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল বলে চালানো হচ্ছে। তার মানে, এবং জাতিসংঘে তারা বুঝিয়ে দিয়েছে চীন আসলে শেষ পর্যন্ত এই সামরিক মিয়ানমারের পক্ষেও থাকছে। ফলে আমাদের স্বার্থটা শুধু আমরা বুঝে নিতে চাই মিয়ানমারের, আমরা চাই যে সেখানে গণতন্ত্র ফিরে আসুক, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে আমাদের স্বার্থ রোহিঙ্গারা কবে ফিরে যাবে। আমাদের আজকের আলোচনা মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা প্রত্যাবাসন। আমরা খুবই সৌভাগ্যবান এবং আনন্দিত যে অনেকদিন পরে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে আমরা সশরীরে পেয়েছি। এই গত 1 বছরে অনেকবারই উনি আমাদের অনুষ্ঠানে ছিলেন, তবে সেটা বাসা থেকে যুক্ত হয়ে। আমার ধারণা ওনার করোনা আতঙ্ক অনেকটা কেটে গেছে, উনি আজকে আসছেন, তাকে স্বাগত জানাচ্ছি। এখন আমাদের সাথে যুক্ত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং যুক্ত আছেন সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম, এবং আমরা কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনকেও পাবো। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠানটা আজকে শুরু করতে চাই তৌহিদ হোসেন আপনাকে দিয়েই। অনেকদিন পর আপনাকে স্টুডিওতে পেলাম এবং আপনি এই গত কয়েক মাসে বা কয়েক বছরে আপনার সাথে অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার ধারণা কয়েকদিন আগেও ত্রিপক্ষীয় বৈঠকের সময় আপনি আমাদের ইয়েতে যুক্ত ছিলেন। একটু পরিবর্তিত পরিস্থিতিটা যদি শুনতে চাই, কালকের মিটিং হচ্ছে না এটা শিওর, কিন্তু তারপরে আসলে কি হবে বা কতটুকু টাইমলাইনটা কি? ধন্যবাদ প্রবাস। প্রথমেই বলে নিই যে আমার আসলে করোনা আতঙ্ক নেই, এখন না, অনেক আগে থেকেই নেই। এবং এটা আসলে কিন্তু করোনা কালে এটা আমার দ্বিতীয়বার আসা, আরেকবার এসেছিলাম। আমি ছিলাম না আমি করোনা আক্রান্ত হয়েছিলাম অনেক আগে, মাইল্ড, তারপর থেকে আতঙ্ক সম্পূর্ণ কেটে গেছে। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি যে ওদেরকে দিয়েই গণতন্ত্র অবরুদ্ধই ছিল, আসলে অবরুদ্ধই ছিল। একটা যেটাকে বলা হয় ইংরেজিতে ফাসাদ, একটা পর্দা ছিল সামনে, এবং পর্দাটাও খুব হালকা ছিল, আসলে দেখা যেত, মানে অলমোস্ট সি থ্রু। সামনে সুচি ছিলেন, তার লোকজন ছিল, তারা আসলে অনেকটাই একটা কিছু ক্ষমতার ধরুন সামান্য অংশ পেয়ে সেটাতে একটু তারা কিছুটা উপভোগ করছিলেন সেটাকে। প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই ছিল। তবে এখন যেটা হলো সেটা হলো যে তারা সরাসরি সামনে চলে এসছে, আর মাঝের যে একটা পর্দাটা সেটা আর নেই। পর্দাটা থাকা যে সবসময় খারাপ তা কিন্তু না, কিছু সুবিধাও আছে, কিন্তু আমাদের জন্য, এমনকি আমাদের জন্য। কিন্তু এখন মনে হয় একটা, কেউ কেউ আবার বলছেন যে এটা তো সাপে বর, কারণ যাদের সাথে আমরা ইনডাইরেক্টলি কথাবার্তা বলতাম সিদ্ধান্ত তো তারাই দিত, কাজে তাদের সাথে এখন সরাসরি কথা বলা যাবে, অতটা আসলে একেবারে সিম্পলিস্টিক হয়ে যায়। মন্দের ভালো যে যখন আর কিছু করার থাকবে না, এটা আর কি। তো এখানে যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হলো যে এখানে
চীনের ভূমিকাটা এখন আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই কারণে আগামীকালকে মিটিং তো হবে না, তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তৈরি ছিল কালকেও মিটিংয়ে বসার জন্য। আমাদের তো এখানে যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, আমরা যেরকম চলছিলাম সেরকমই চলছি, কাজে আমাদের কোনো অসুবিধা হয়নি। আশা করা হয় নাই যে তারা আগামীকালকে মিটিংয়ে আসবে। এমনিতেও তবু আমাদের পক্ষ থেকে রেডিনেসের কথা বলা হয়েছিল। কখন শুরু হবে এটার জন্য আমার মনে হয়, যেহেতু ত্রিপক্ষীয় ছিল বিষয়টা এবং যেহেতু চীন বিশেষ ধরনের অবস্থান নিয়েছে এই মানে সামরিক সরকার যেটা এসছে তাদের পক্ষে, কখন শুরু হবে কিভাবে শুরু হবে এখানেও বোধহয় চীনের কাছেই আমাদের অ্যাপ্রোচ করতে হবে। আসলে আগামী বেশ অনেক দিন চীনের প্রতি আমাদের অ্যাপ্রোচটা অনেক বেশি ঘনিষ্ঠ এবং অনেক বেশি ঘন ঘন হতে হবে। একটু ঘন ঘন, হ্যাঁ, ঘন ঘন হতে চাপ হবে। না হলেও ঠিক, একটু যোগাযোগটা কন্টিনিউ করতে হবে। যোগাযোগ না, আর কিছুটা চাপ তো চীনের পক্ষ থেকে লাগবেই, এটা তো আমরা জানি। কারণ আমরা জানি যে মিয়ানমারের সেনাবাহিনী গেম প্ল্যান কি, এবং সেই গেম প্ল্যান এর মধ্যে আমরা হচ্ছে ভিকটিম। রোহিঙ্গারা তো মূল ভিকটিম, কিন্তু আমরাও ভিকটিম। সেখানে আমাদের মুক্তির জন্য, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং মুক্তির জন্য চীনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ থাকবে, আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে এখন মনে হয়। এই কারণে যে আমরা জানি যে রিয়াকশনস এই পর্যন্ত যেটা দেখা গেছে, আসলে আরও অন্তত পক্ষে 15-20 দিন সময় পরে কি জিনিসটা সেটেল হবে, এখনো পানিটা ঘোলা আছে, একটু থিতাতে দিতে হবে। তারপরে প্রাথমিক রিয়াকশন যদি আমরা দেখি যে পশ্চিম থেকে মোটামুটি একটা অ্যাডভার্স রিয়াকশন এসেছে, যে তারা এটাকে নিন্দাই করেছে এই পরিবর্তনটাকে, এবং তারা অং সান সুচি এবং তার লোকদেরকে যে অ্যারেস্ট করেছে তাকে ছেড়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হচ্ছে। এই প্রসঙ্গটা আবার আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জন্য যে গত 3 বছরে কিন্তু বিশেষ করে রোহিঙ্গাদের উপর চরম নির্যাতন যখন হলো, চূড়ান্ত পর্যায়টা যেটা 2017 সনে, পরবর্তী 3 বছরে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু অং সান সুচির যেই একটা ভাবমূর্তি ছিল সেটা প্রায় পুরোটাই ধসে গেছে। এবং তাকে যারা আগে মাথায় তুলে নাচতো তারাও অনেকেই তার মানে ধরুন বদনাম করেছে অনেক। এবং সেখানে কিন্তু এখন মনে হচ্ছে যে উনি সেটা খানিকটা ফেরত পাবেন। আবার তিনি একটা ভিকটিম, এর আগে উনি ভিকটিম ছিলেন, সবাই তাকে সমর্পণ, এখন আবার উনি একটা ভিকটিমের তকমা গায়ে লাগাতে পেরেছেন। আশা করা যায় তাতে করে পশ্চিম অতটা বিভ্রান্ত হবে না যতটা তারা আগে যেরকম ছিল। কারণ দেখা গেছে যে অং সান সুচিকে যতই গণতন্ত্র এবং যতই শান্তির অগ্রদূত হিসেবে চিন্তা করা হোক না কেন, এত বড় একটা অপরাধ সংঘটিত হয়েছে কিন্তু থিওরিটিক্যালি তার নেতৃত্বে যখন দেশ চলছে তখনই সবচেয়ে, এবং তিনি এটাকে মানে প্রকাশ্যে সমর্থন করেছেন, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সামাজিক পর্যায়ে গিয়ে উনি তাদের হয়ে, তাদের যে এজেন্ডা সেটাকে সমর্থন করে তাদেরকে সাফাই গাওয়ার চেষ্টা করে গেছেন। এখন তাহলে আমাদের কর্তব্যটা কি? আমি মনে করি যে প্রথমত আলোচনা যাতে চালু থাকে, সেজন্য চীনের সাথে যোগাযোগ, সেটা প্রকাশ্য হতে হবে এমন কোনো কথা নেই। চীনের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সরকারকে, যাতে করে পরবর্তী পর্যায়ে শুরু করা যায়। আর দ্বিতীয়, আমি মনে করি আরও কঠিন কাজ যেটা, সেটা হলো যে প্রাথমিক ধাক্কাটা কেটে গেলে শুধু সুচিকে নিয়ে এত বাড়াবাড়ি হয়তো থাকবে না। এটা তখন একটা নর্মাল এজেন্ডাতে পরিণত হবে যে সুচির মুক্তি ইত্যাদি ইত্যাদি। আমাদের চেষ্টা করতে হবে যেন যেই বাক্যে সুচির মুক্তির কথা বলা হবে সেই পাশে যেন একটা বাক্য থাকে যে এই পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের প্রতি যে নির্যাতন হয়েছে তার জন্য যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থাও করতে হবে। এই দুটো জিনিস যেন পাশাপাশি থাকে, ফোকাস থেকে যেন হারিয়ে না যায়। হারিয়ে যাচ্ছে এই গত 2-3 দিন। একমাত্র সিএনএনের খবরে কিন্তু পাশাপাশি সুচির মুক্তি চাওয়ার পাশাপাশি কিন্তু রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে, এবং তাতে যেহেতু উনি তার সম্মান হারিয়েছেন সেটাও বলেছে। এই জিনিসটা যেন বহাল থাকে। হয়তো আগামী 7-10 দিন একটু বেশি উচ্ছ্বাস থাকবে সুচিকে নিয়ে, কিন্তু আমাদের দেখতে হবে যেন, কারণ এটা তো 1 দিনের 10 দিনের ব্যাপার না, এটা তো তারা বলেছে 1 বছর, ক বছর চলবে আমরা জানি না। কাজেই সেখানে যেন এই বিষয়টার উপর থেকে যেন ফোকাসটা সম্পূর্ণ সরে যেতে না পারে, যেন এই বিষয়টাও পাশাপাশি রোহিঙ্গাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং তাদের যে ফিরে যাওয়ার বিষয় আছে একটা, সেটাও যেন পাশাপাশি থাকে, এটা আমাদের দেখতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় নিয়ে একদম অনুষ্ঠান শুরু করেছেন। জনাব পারভেজ করিম আব্বাসী, মিয়ানমারের এই সামরিক অভ্যুত্থানে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমরা তো একটা দায়িত্বশীল জাতি, এবং আমরা আসলে কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আমরা ওইভাবে আলাপ আলোচনা করি না, কেন এটা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু। লাভ ক্ষতি আমি ওইভাবে দেখবো না, কিন্তু এটা হচ্ছে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। ইনডিরেক্ট বেনিফিটস থাকতে পারে,
ইনডিরেক্ট কস্ট থাকতে পারে। আমি আপনাকে দুটো জিনিসই দুইটা সাইডে আমি এখানে একদিকে বলছি। একদিকে হচ্ছে কি, এখন ভূ রাজনৈতিক যে একটা দ্বন্দ্ব চলছে, এই যে এখন এক ধরনের কোল্ড ওয়ার চলছে, যে এখন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন আসার পরে ওরা হচ্ছে যে ট্রাম্পের অনেক কিছু, হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুধু যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখানে এসেই যে প্রথমে দেখলো যে চীনের সাথে এক ধরনের ওরা দেখলো যে ট্রাম্পের পলিসি অফ কনফ্রন্টেশনটা একভাবে না আরেকভাবে ওরা কন্টিনিউ করবে, এটা হচ্ছে একদিকে আমরা রাখতে হবে। সো মিয়ানমারে যে এই কুটা হলো, এই কুটা ছিল হচ্ছে অনেক দিনের হচ্ছে স্টেম একটা 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 ওদের মধ্যে ছিল, এবং 3-4টা জিনিস হিসাব আছে, তারপর আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। একটা হচ্ছে মিং অং লাইং, যিনি হচ্ছে যেখানে সিনিয়র জেনারেল, যে বিদেশি ভাষা অনুযায়ী আমরা বলবো হচ্ছে ফিল্ড মার্শাল। এখন উনি 2011 থেকে ক্ষমতায় আছেন, এবং এই 2021 সালে ওনাকে আর 3-4 মাসের মধ্যে ওনাকে রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল, 65 বছর বয়সে। তার আগেও কিন্তু উনি 60 থেকে 65 পর্যন্ত উনার কিন্তু এক্সটেনশনটা করিয়েছেন। একটা টাটপাটার যে মিয়ানমার আর্মির মধ্যে, বার্মিজ আর্মির মধ্যে একটা ভয় ছিল যে সিনিয়র যে আর্মি জেনারেল যেগুলো আছেন, 4 জনের নাম আছে যে গ্লোবাল ম্যাগনিস্কি অ্যাক্টের আন্ডারে, যে যারা হচ্ছে যাদের উপরে স্যাংশনস আসছে, উনি ওদের মধ্যে অন্যতম। তো একটা ভয় ছিল যে সুচি যেহেতু এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, এখানে 350-এর উপর যে সিট পেয়েছে এবার, সে চাইবে হচ্ছে আর্মির যে প্রভাবটা সেটা কমানোর জন্য, এবং সে হয়তো বা বিদেশে আর্মি ট্রায়ালের জন্য ওকে আস্তে আস্তে ওই রিটায়ারমেন্টের পর হয়তো মিন অং লাইংকে ওখানে দিয়ে দিবে, এবং এটার জন্য হি হ্যাজ স্ট্রাক ফার্স্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা ভয় হচ্ছে যে ইউএসএ তো বলেছে, এখানে আমরা দেখেছি হচ্ছে অ্যান্থনি ব্লিংকেন সেক্রেটারি অফ স্টেট, জ্যাক সালিভান আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বা হচ্ছে যে তোমার কার্ক ক্যাম্বেল যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সবাই বলেছে হচ্ছে যে গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য আমেরিকা দরকার হলে স্যাংশনস ইম্পোজ করবে। কিন্তু এইদিকে আমেরিকার প্রভাবটা ইনডিরেক্ট থাকলো ওইভাবে নাই, কেন আমেরিকা কিছু এড দেয় এবং আমেরিকার ইনভেস্টমেন্ট ওইভাবে নাই, তো ওইভাবে ওরা এফেক্টেড হবে না। আর চীনের সাথে কিন্তু টাটমাটার যে পুরোপুরি সম্পর্ক খুব ভালো তা না, কিন্তু একটা টান পোড়ানোর মধ্যে আছে। আমেরিকা যদি এখন স্যাংশনস আরো বেশি ইম্পোজ করে, তাহলে কিন্তু একটা ভয় হচ্ছে যে ওটা হচ্ছে আরো বেশি হচ্ছে চায়নার দিকে ওরা হয়তো সরে যেতে পারে, চায়নার প্রভাব বিস্তার করতে পারে, এটা হচ্ছে আরেকটা। আবার মিন অং লাইং হচ্ছে এমন একজন জেনারেল যার সাথে হচ্ছে টাটমাটার মানে হেড সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তার সাথে কিন্তু আবার ভারতের সাথে কিন্তু সুসম্পর্ক আছে। কেন দোকলামে যখন ইন্ডিয়া চায়নার মধ্যে কিন্তু একটা খুব টেনশন ছিল, সে কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে, বোধগায়াতে ওকে সিনিয়র আর্মি লোকরা ওখানে রিসিভ করেছে, এবং কিছুদিন আগেও 2-3 মাস আগেও ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, ইন্ডিয়ান আর্মি চিফ ওখানে কিন্তু গিয়ে ওদের সাথে দেখা করেছে। আমি আপনাকে শুধু পার্সপেক্টিভটা বলছি। সো বাংলাদেশের জন্য একটা জিনিস হচ্ছে পশ্চিমা মিডিয়া অনুযায়ী এখানে যেটা চাপ হতে পারে গণতন্ত্রের ব্যাপারে, একটা প্যারায়া স্টেটের মধ্যে এখানে হতে পারে। আবার আরেকদিকে আমাদের একটা ভয় আছে বা আশঙ্কা আছে, যেটা আমাদের উড়িয়ে চললে হবে না, যে অনেক সময় হয় কি যে আর্মি যখন কুতে মানে এইসব দেশে যখন এখানে আসে, কুতে আসে, তখন ওরা কি একটা এক্সটার্নাল এনিমি হিসেবে প্রজেক্ট করতে চায় জনগণের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য। অলরেডি কিন্তু বামার এখানে জনসমাজে কিন্তু আপনি ডাক্তারদের মধ্যে এদের মধ্যে কিন্তু এখানে এই আর্মি রুলের প্রতি কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে। কতটুকু হবে এটা বলতে পারছি না, কিন্তু এখানে হচ্ছে 50 বছর ধরে আর্মি রুল ডিরেক্টলি চলেছে 1962 থেকে 2011 সাল পর্যন্ত, তারপর এক ফর্ম না আরেকটা ফর্মে আছে। সো এখন হচ্ছে ক্ষমতার ভাগাভাগি সিভিলিয়ান আর মিলিটারির মাঝখানে। এখন আমাদের কিন্তু, আমি তৌহিদ স্যারের সাথে আমি একমত যে আমাদের কিন্তু এনগেজ করতেই হবে, এবং আমাদেরকে ওদের উপর ওই চাপটা দিতেই থাকতে হবে, ডিরেক্ট ডিপ্লোমেসির সাথে ইনডিরেক্ট ডিপ্লোমেসির মধ্যে। কিন্তু আবার আমাদের কোনো দুর্বলতা দেখালে চলবে না, যাতে ওদের একটা এই আমাদের এখানে ওরা মনে করতে পারে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য আমাদের উপর এখানে এক ধরনের চাপ সৃষ্টি করা, ওই রকম যেটা আইডিয়া যাতে ওরা এন্টারটেইন না করতে পারে। সো আমাদের একসাথে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি বলেন বা আমাদের সাথে যে আমাদের ফরেন ডিপ্লোমেসি বলেন, সবগুলোই আমাদের অপশনস কিন্তু ওপেন রাখতে হবে, এবং আমাদের একটু যথেষ্ট সতর্কও থাকতে হবে, যেটা আমি বিশ্বাস হচ্ছে অলরেডি এটা হচ্ছে। সো আমাদের জন্য লং রানে হয়তো লাভ হতে পারে, বাট আমাদেরকে অনেক কশাস হতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, যাতে হচ্ছে যে মিয়ানমারের আর্মি চিফরা বা আর্মি টাটমাটাও ওদের ডোমেস্টিক যে চিন্তা ভাবনা অভ্যন্তরীণ এখানে ডাইভার্ট করার জন্য যাতে ওরা একটা স্কেপ গোট না খুঁজে বেড়ায়, এটার উপর আমাদেরকে চাপ দিয়েই থাকতে হবে। পরে আবার আসবো এই ব্যাপারে। জি, পারভেজ করিম আব্বাসী, আপনাকে অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম, আপনার কাছে একটু শুনতে চাই, আপনার আপনি কাছ থেকে মিয়ানমারের রাজনীতিটা দেখেছেন, এবং
মিয়ানমারে আসলে যেটা শুরুতে তৌহিদ হোসেন বলছিলেন যে মিয়ানমারে আসলে বরাবরই সামরিক বাহিনী ক্ষমতায়, মাঝখানে কিছুদিনের জন্য একটা পর্দা ছিল, সেই চক্ষু লজ্জার পর্দাটা আবার উঠে গেছে 1 ফেব্রুয়ারি। আপনার দেখার অভিজ্ঞতাটা একটা শুনতে চাই যে ওইখানে রাজনীতির আসলে বা সাধারণ মানুষ তারা কিভাবে এই মিয়ানমারের এই দীর্ঘদিনের এই প্রায় 50 বছরের রাজনীতির এই সেনাবাহিনীর আধিপত্য এইগুলো তারা তারা কিভাবে দেখে? ধন্যবাদ। আপনি যেহেতু আমি কাছ থেকে দেখেছি বলছেন, সেজন্য কাছের একটা ছোট্ট গল্প বলি। আমার অফিসে একদিন খুব সুন্দরী এক মহিলা আসলেন। তো ওনাকে আমি বললাম যে মিয়ানমারে পুরুষরা এত ভাগ্যবান যে এখানে নারীরাই সব কাজ করে, সবকিছু করে। তা আমার যদি কোনোদিন সৌভাগ্য হয়, যদিও আমি পরজন্মে বিশ্বাস করি না, কিন্তু আমার যদি কোনো সৌভাগ্য হয় যে এরকম পৃথিবীতে আবার আসার, তাহলে আমি আমার স্রষ্টাকে বলবো আমাকে মিয়ানমারে প্রেরণ করার জন্য। তো ওই সুন্দরী মহিলা হেসে যেটুকু বললেন, বলে তাহলে যদি আসতেই হয় আপনি আপনার প্রভুকে বলবেন মিয়ানমারে আপনাকে যেন প্রেরণ করে, তবে পুরুষ হিসেবে নয়, মহিলা হিসেবেও নয়। তাহলে বলে যে তাহলে একজন সামরিক অফিসার হিসেবে যেন আপনাকে প্রেরণ করে। তো দ্যাট ইজ দা অ্যাকচুয়ালি আমি বলবো যে ক্রাক্স, এটাকে এখানের মধ্যে জিনিসটা পুরো মিয়ানমার সমাজ ব্যবস্থা এবং মিয়ানমারের সেনাবাহিনীর যে অবস্থান সেটা প্রকাশিত হয়। কারণ হচ্ছে কি, এই যে শুধু স্বাধীনতার পর নয়, মিয়ানমার 1948-এ স্বাধীনতার আগ পর্যন্ত ইভেন জেনারেল অং সান, সেই সময়ের মধ্যে তাদের যে ব্রিটিশ বা তারও আগের যে সেনাবাহিনী, তাদের এমন একটা প্রচ্ছন্ন প্রভাব এই সমাজের উপর আছে, যেহেতু তারা এই মিয়ানমারের প্রেক্ষাপট ওনারা দুজনেই আলোচনা করেছেন। আমি আরো একটু সেটাকে আরো গভীর দৃষ্টিকোণ থেকে একটু বলতে চাই। এখানে শান, কারেন, বামার, তারপর রাখাইন, একদিকে কাচিন, এরকম বহুদা বিভক্ত 135টা জাতিসত্তা এখানে স্বীকৃত। এই জাতিসত্তাগুলির মধ্যে এমন কোন রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠে নাই যে এই পুরা 135টা জাতিগোষ্ঠীকে একত্র করে বার্মা নামক রাষ্ট্রটাকে তখন নেতৃত্ব দিবে। অং সান যেটা করতে চেয়েছিলেন, শুরুতেই সেই জিনিসটাকে আপনি শেষ করেছেন এটা জেনারেল নেউইন পেছন থেকে। জেনারেল নেউইন যখন দেখেছেন যে পানলুইন সমঝোতা স্বাক্ষর অনুযায়ী জাতিসত্তাগুলোর ওখানে একটা স্বীকৃতি ছিল, সেটা হচ্ছে যে স্বাধীনতার পরপর যে অবস্থায় যারা যদি চায় লুজ ফেডারেশন হবে একটা, অথবা স্বাধীন সত্তা নিয়ে, যেমন এখনো পর্যন্ত সেটা বিদ্যমান আছে। 7টা স্টেট আছে মিয়ানমারে, 7টা ডিভিশন আছে। ওই 7টা স্টেট ছিল ব্রিটিশ দখল পূর্ব, তারা স্বাধীন সত্তা নিয়েছে। আর যারা ডিভিশন তারা মিয়ানমারের মধ্যে ছিল, বামাররা ম্যাক্সিমাম। তো সেখানে পানলুইন প্রথম এবং দ্বিতীয় সমঝোতা চুক্তিতে জেনারেল অং সান সেটা স্বীকার করে নিয়েছিলেন, স্বাধীনতা পরে তারা ইচ্ছা করলে লুজ ফেডারেশনের মাধ্যমে থাকতে পারে, অথবা তারা স্বাধীন সত্তা নিয়ে ফেরত যেতে পারে। which General Neuwin was not agreeing. এবং জেনারেল নেউইন দেখলেন অং সান যদি ক্ষমতায় বসে এই কাজগুলি দেয়, তাহলে বার্মা বলে কোনো রাষ্ট্র থাকবে না। শানরা শান স্টেট হবে, কারেন স্টেট হবে, কাইয়া স্টেট হবে, মন স্টেট হবে, রাখাইন স্টেট হবে, এগুলি হয়ে যাবে। সো জেনারেল অং সান ওয়াজ, তার সামনে থেকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। জেনারেল নেউইন ভার্চুয়ালি বলা হয় 1962-তে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু 1948 থেকেই কিন্তু জেনারেল নেউইন কিন্তু পিছন থেকে সমস্ত ক্ষমতার, এখন যেমন জেনারেল মিয়ং যে 11 থেকে ক্ষমতার পেছন থেকে সমস্ত কলকাঠি নেড়েছেন, যেমন অং সান সুকি মনে করেছেন যে ক্ষমতার বোধহয় সামনে চলে আসছেন। আসলে চট্টগ্রামে একটা কথা আছে, আপনি হাজামকে সালাম দিলেও যা করবে, হাজাম সালাম না দিলেও তাই করবে। অং সান সুকি সেই কথাটা হয়তো তেমন ভাবে অনুধাবন করেননি। উনি সেনাবাহিনীর পক্ষ নিয়ে হাততালি দিয়েছেন, সেনাবাহিনী গোল করেছেন, উনি বসে বসে সামরিক বাহিনীর পক্ষ নিয়ে সেখানে গোল করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল যেন এই আজকে আমরা বলছি সুখীর পক্ষে যারা কথা বলার জন্য চেষ্টা করছে, উনি সিঙ্গাপুরে যে বক্তৃতা দিয়েছেন, আমার সৌভাগ্য হয়েছিল সেখানে এই সামরিক বাহিনীর পক্ষ নিয়ে, সেখানে যেই জোরালো বক্তব্য উনি উপস্থাপন করেছেন মিয়ানমার সেনাবাহিনীকে উচ্চ প্রশংসা করে। এটা যাই হোক, এই সমাজ ব্যবস্থা আমি যেটা বলছিলাম, মিয়ানমার রাষ্ট্র কাঠামোটা বা সমাজ ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে যে এখানে সামরিক বাহিনী তারা শাসন করে এসছে। সিনিয়র জেনারেল যে হয়েছেন তাকেই মনে হয়েছে জাতির নেতৃত্ব দিবে, এই মিয়ানমারের নেতৃত্ব দিবে, এবং তারা স্ব স্বার্থে সেখানে যেমন 12টা রিজিয়নে তারা ভাগ করে, বরাবরই 12টা রিজিয়নে ভাগ করে 12 জন রিজিয়নাল কাউন্সিল কমান্ডারকে দিয়ে সুপ্রিম কমান্ড কাউন্সিল করে এই দেশ শাসন করেছে।
এখন তারা যখন দেখেছে, এই যে একটু আগেই প্রফেসর আব্বাসি যেটা বলছেন একেবারে টু দা পয়েন্ট, উনি যে ওরা একটু যখন মনে করেছে পরপর অং সান সুকি ক্ষমতায় এসে একটা বেসামরিক কর্তৃত্ব এই সমাজ ব্যবস্থার উপরে, রাষ্ট্র ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে, which was army was not liking, they were rather concerned, they were rather একটা ধরো তার মধ্যে এক ধরনের সংশয়, এই কর্তৃত্ব হয়তো খর্বিত হতে যাচ্ছে, এই কর্তৃত্ব থেকে হয়তো আমরা সরে যাব। দেশ অঞ্চলে প্রত্যেকটা চিফ মিনিস্টাররা হয়তো বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলবে, সেখানে আমার রিজন শব্দটা একটু ডেমোক্রেটিক নর্মস গুলো সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এগুলো জি, তো সেগুলো আমার মনে হয় আমরা ঠিক শুনতে পাচ্ছি না, শব্দটা একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা আমাদের প্রডিউসারদের বলছি শব্দটা ওনারা যেন সংযোগটা আবার পুনরায় স্থাপন করেন। আমি একটু তৌহিদ হোসেনের কাছে ফিরছি, যেটা মেজর অবসরপ্রাপ্ত মেজর এমদাদ বলছিলেন, যে আমারও এই প্রশ্নটাই আমি আপনার কাছে আসতাম এই জায়গায়, যে সুচিত যে কদিন ক্ষমতায় থাকলেন বা ছিলেন, উনি কিন্তু বরাবরই সামরিক বাহিনীর উচ্চ প্রশংসা, সাফাই গাওয়া, আদালতে গিয়ে এবং যা হয়েছে রাখাইনের সাপোর্টই করে গেলেন। তাহলে মানে সেনাবাহিনী হঠাৎ করে তার উপর এত খড়গস্ত হলো কেন? আমার মনে হয় এটার উত্তর পারভেজ মোটামুটি দিয়েছে। আমিও নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে সেনাবাহিনী এই যে তারা একটু শঙ্কিত হয়েছে যে তাদের হাত থেকে ক্ষমতার অংশ বেরিয়ে যাচ্ছে কিনা, কারণ তারা অ্যাবসলিউট ক্ষমতায় বিশ্বাসী, পুরো নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। যে বারবার যদি 15 বছর 20 বছর ধরে যদি চলতে থাকে একটা শক্ত নেতৃত্বের অধীনে সিভিলিয়ান গভর্নমেন্ট, অন্তত অ্যাপারেন্টলি সামনে, এটা হয়তো তাদের ক্ষমতার যে পরিধি সেটাকে সংকুচিত করে দিতে পারে, এটা একটা হতে পারে। দ্বিতীয় যেটা বললেন যে মিয়াঁ অং হ্লাইয়ের নিজস্ব সমস্যাও আছে, কারণ তাকে তো রিটায়ার করতেই হচ্ছে, এবং রিটায়ার করার পরে তার যদি আবার আন্তর্জাতিকভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে সে অপরাধী সাব্যস্ত হয়, কোনো শাস্তি হয়, সেটা কে তাকে রক্ষা করবে? সে তো আসলে যতটুকু জানা যায় তার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট হওয়ার। এবং এই কুর স্বল্প সময় পূর্বেও কিন্তু একটা মিটিং হয়েছে এই দুইজনের মাঝে। অনুমান করা হয়, এটা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে, অনুমান করা হয় যে ওখানে তিনি বলেছিলেন যে ঠিক আছে, আমাকে প্রেসিডেন্ট করবেন, এই বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে আমি যখন রিটায়ার করবো আমাকে প্রেসিডেন্ট করবেন, এটা অঙ্গীকার করেন। এটা সূচি নাকি অঙ্গীকার করতে রাজি হননি বলা হচ্ছে। এখন এটাও নিশ্চিত আমরা কিন্তু নিশ্চিন্তভাবে জানি না, তবে এটা একটা সম্ভাবনা হতে পারে। কারণ উনি প্রেসিডেন্ট হয়ে গেলে কিন্তু 5 বছরের জন্য যদি প্রেসিডেন্ট থাকেন, আর মানুষ তো সবকিছুর পরে মরণশীল, কাজেই এরপরে কি হবে কেউ জানে না। তার অন্ততপক্ষে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব না, কারণ তার সভরেন থাকে, একটা তার ইমিউনিটি থাকে। তো এটা আমার মনে হয় একটা কারণ হতে পারে, যে কারণে ওনারা এত কিছুর পরেও মানে এই পথেই গিয়েছেন যে তারা পরিপূর্ণ ক্ষমতা দখল করবেন। আমার মনে হয় এটাই কারণ হতে পারে। জি, জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে আরেকটু আসি। আপনি যদি এই গোটা ঘটনায় চীনের অবস্থানের একটু বিশ্লেষণ শুনতে চাই আপনার কাছে। চীন তো মানে যখন সূচি ক্ষমতায় ছিল তখনও মিয়ানমারের পাশে থাকলো, যখন সামরিক বাহিনী আসলো তখনও তাদের পাশেই আছে। চীনের আসলে ঠিক নিজেদের স্বার্থের লাইনটা কোথায়? একটা হচ্ছে যে চীনের হচ্ছে যে বিপুল বিনিয়োগ আছে, কিন্তু ইউনানের সাথে ওদের একটা কানেক্টিভিটি জন্য ওখানে ওরা যে ইনভেস্ট করে, আপনারা যে জানেন, এখানে ওরা হচ্ছে সিটুয়ে থেকে এটা ম্যাসিভ একটা প্রজেক্ট এখানে শুরু করেছে, যেখানে হচ্ছে অয়েল গ্যাস এখান থেকে এখানে এক্সপ্লোর করে এখানে পুরো পাইপলাইন দিয়ে নিয়ে আসবে ইউনান পর্যন্ত। বার্মাতে প্রচুর তেল আছে, ওটাতে ওরা ইনভেস্ট করেছে। এছাড়াও ওরা হচ্ছে যে রাখাইনে যেটা আছে, যেখানে আপনি কিউকপু বলে যে একটা জায়গা আছে, এবং ওখানে হচ্ছে ওখানে একটা সিটুয়েতে একটা ডিপ সি পোর্ট করছে, এবং এটা করছে হচ্ছে যাতে হচ্ছে ইউনান থেকে ওদের হচ্ছে এখান থেকে ওরা ওই সাউথ চাইনা সি এখানে যাতে চাপটা না পড়ে, এর জন্য হচ্ছে ওরা ওখানে চোক পয়েন্টে না আটকায়, তার জন্য এখান থেকে অল্টারনেটিভ একটা রাউট করছে। এর জন্য চায়না মিয়ানমার ইকোনমিক যে কোঅপারেশন আছে, ওর জন্য প্রচুর বিনিয়োগ কিন্তু চাইনিজরা করেছে। কিন্তু আবার এখানে আবার বলতে হচ্ছে সবকিছু কিন্তু আবার ব্ল্যাক এন্ড হোয়াইট না। মিয়ানমার আর চীনের মধ্যে সম্পর্ক কিন্তু একেবারে কিন্তু যে হ্যাঁ গভীর বন্ধুত্ব আছে, আবার কিন্তু এরিয়াস অফ ডিসপিউট আছে। কেন ওখানে যে কিছুক্ষণ আগে মেজর ইমদাদ বলছিলেন, যেখানে যেটা হচ্ছে যে ওখানে প্রচুর অনেক জনগোষ্ঠী আছে, যেমন কারেন আর্মি, তারপর চীন আর্মি, তো ও আর্মি, এদের সাথে কিন্তু এখানে আবার অনেক সময় শোনা যায় যেখানে যে চীন কিন্তু ওদেরকে এক ধরনের সাপোর্ট দেয়,
বা চাইনিজ আর্মস কিন্তু ওদের কাছে পাওয়া গেছে। টাটপাটাও কিন্তু অনেক সময় ওদের যখন মিটিং হয়েছে বেজিং ওরা দেখিয়ে দিয়েছে যে দেখো আমরা কিন্তু তোমাদের এদের কাছ থেকে কিন্তু চাইনিজ আর্মস পাচ্ছি। অনেক সময় বলা হয় যে যখন যখন নেপাটাও মানে হচ্ছে যে মিয়ানমার যখন চায়নার প্রভাব বা বলয় থেকে সরে আসতে চায়, তখনই হচ্ছে যে যখন হচ্ছে যে ওদের এই যে বিভিন্ন গ্রুপের এখানে অ্যাটাকস বা অ্যাক্টিভিটিস বেড়ে যায়। তো এটা হচ্ছে এক ধরনের হচ্ছে বিভিন্ন গ্রুপ দিয়ে চায়না হচ্ছে ওদের উপর একটা চাপ দেয়। এমনকি নর্থে যে এটা হচ্ছে আরাকান আর্মি আছে একটা, ওদের মধ্যে যে হচ্ছে চায়না এই নেপালের এখান থেকে অ্যাকিউজিশন আসছে যে এটা চায়নার এক ধরনের সাপোর্ট আছে। এবং এর জন্য কিন্তু ওরা আবার ব্যালেন্স আউট করার জন্য ওরা কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু খুব সুসম্পর্ক রাখে। এবং ইন্ডিয়া থেকে কিন্তু ওরা এখন আর্মস ডাইভার্সিফিকেশনও করছে, কারণ ইন্ডিয়া থেকে ওরা 105 মিলিমিটারের এখানে আর্টিলারি এখানে এটা নিয়েছে, রেডার নিয়েছে, তারপর লাইট টর্পিডোজ নিয়েছে, একটা সাবমেরিন ডেলিভারি করেছে। ওরা একটা ব্যালেন্স রাখতে চাচ্ছে। সো এবং চীনকে একবার ওদের যদি অর্থনৈতিকভাবে ওদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে যায়, তার জন্য ওরা জাপানিজ ইনভেস্টমেন্ট কিন্তু প্রচুর আকারে বেড়ে গেছে। এবং ওরা জানে যে পশ্চিমা বিশ্বের স্যাংশনস ওদেরকে এমন ভাবে এফেক্ট করবে না। ওরা কিন্তু ওদের জিও স্ট্র্যাটেজিক গেমিংটা করে ফেলেছে। চায়না চাইছে, এবং সবচেয়ে বিপদটা হচ্ছে যে শেষের দিকে সুচি কিন্তু আবার চায়নার সাথে সুসম্পর্ক হয়ে গেছে। ঠিক যেমন টাটমাটার সাথে সুসম্পর্ক ছিল চায়নার সাথে, ঠিক তেমনি সুচিরও এটা হয়ে গেছে। তো টাটমাটাও মনে করছিল যে হয়তো বা গণতান্ত্রিক যে এখানে একটা সাপোর্ট আছে, একদিকে হচ্ছে চাইনিজ সাপোর্ট দিয়ে হয়তো বা সুচি এটাতে এগিয়ে যাবে। এখন যেহেতু সুচি চলে গেছে, এখন আমেরিকাতে এখন একটা ডিবেট চলছে। আমি শুধু চায়নার সাথে বললে হবে না, আমেরিকাতে ডিবেট চলছে আমরা যদি বেশি স্যাংশনস দিয়ে দিই তাহলে কিন্তু আরো চায়নার প্রভাবে বা বলয়ের মধ্যে এখানে চলে যাবে। এবং এইদিকে আবার ইন্ডিয়াও কিন্তু বলেছে, ইন্ডিয়াও কিন্তু ওরা প্র্যাগম্যাটিক, তারা তাদের স্বার্থই দেখবে। তারা কিন্তু এই জন্য আবার যেটা এবং কিছু মিন অংল্যাং এর সাথে এবং টাটমাটার সাথে তাদের সুসম্পর্ক আছে, যদিও বা সুচির সাথেও আছে, কিন্তু ওরা বলছে যে আমরা চাইবো যে আমরা গণতন্ত্রতে বিশ্বাস করি, আমরা চাই এটা আস্তে আস্তে রিস্টোর্ড হোক। এখন দেখেন আপনি, এবং জাপান কিন্তু এর জন্য অতটা ভোকাল না যতটা ইউএস এখানে ক্রিটিসিজমে আছে। সো এইগুলো ফ্যাক্টরস গুলো কিন্তু আছে। এবং চীন কিন্তু তহিদ স্যার বললেন যেখানে কিন্তু একটা ম্যাসিভ ইনফ্লুয়েন্স আরো বাড়তে পারে যদি পশ্চিমা স্যাংশন হয়, চীনের উপর আরো নির্ভরশীলতা বেড়ে যাবে। এবং চীনকে কাউন্টার করার জন্য ভারতও কিন্তু ওইভাবে টাটমাটাকে এক ধরনের সাপোর্ট দিবে। এর মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন যে রোহিঙ্গাদের কি হবে। এখন আমাদের কাছে তিনটা অপশন আছে, আমি এটা দিয়ে আবার বাকি আবার বক্তাদের কাছে ছেড়ে দিব। এক, ওরা হচ্ছে আগের যে গভর্নমেন্টে যেটা আছে একটা সার্টেন ইন্টারভেলের পর ওরা হয়তো রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারে, সম্ভাবনা ক্ষীণ। দুই, ওরা বলতে পারে যে এটা আগের রেজিমের যেটা আছে এটা আমরা হয়তো বা সাপোর্ট করি না। কিন্তু এটার মধ্যে আবার একটা প্রবলেম হচ্ছে, সুচি কিন্তু এত বড় একটা রিপ্যাট্রিয়েশন এগ্রিমেন্টে যেতে পারতো না যদি কাঠমান্ডুর এক প্রকারের অ্যাপ্রুভাল না থাকতো। এবং তিন, ওরা ঘটনাটাকে ওরা যদি বা বলেছে এখন কোভিডটাকে ওরা হচ্ছে মেইন প্রায়োরিটি, ওরা কিন্তু ওদের বুলেটিনে বলে দিয়েছে আসার সময় যে কোভিডের যে ড্যামেজটা। এখন ওরা কি কিছুটা চাপ লাঘব করার জন্য বাংলাদেশের সাথে টেনশনটা র্যাচেট আপ করে নাকি না। কেন আমরা এটা জাস্ট একটা এক্সাম্পল বলে দিই, যদি আশা করি এটা হবে না। আমরা বলছি, আবারও বলছি, প্রবাস আমিন ভাই আপনার প্রোগ্রামের দায়িত্বের সাথে বলছি, আমাদের কাজ হচ্ছে অ্যালার্ট হওয়া, অ্যালার্ম ক্রিয়েট করা না, আননেসেসারি অ্যালার্ম ক্রিয়েট করা না। 1982 সালে আর্জেন্টিনাতে কিন্তু কু করে কর্নেলরা চলে আসছিল আর্মিতে। তারপর ওরা বললো যে এখানে কিন্তু ওখানে আর্জেন্টিনাতে কিন্তু অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল না এবং জনরোষও ছিল। অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য ওরা কি করলো, ফকল্যান্ডস ওয়ারের দিকে ওরা জড়িয়ে পড়লো এবং ওটাতে কিন্তু পরিস্থিতি ভালো হয়নি ওদের জন্য। তা আমাদের সামনে কিন্তু এরকম সিচুয়েশন আছে, তো আমাদের অ্যালার্ট থাকতে হবে, ওদেরকে বুঝানো যে তোমরা তোমাদের অভ্যন্তরীণ কাহিনীর জন্য এখানে আবার ডাইভার্ট করার জন্য কোনো মিস অ্যাডভেঞ্চার না করো। দুই হচ্ছে আমরা চায়নার সাথে আমরা ডিপ্লোমেসি করতে হবে, ওয়েস্টের সাথে করতে হবে, ইন্ডিয়ার সাথে করতে হবে এবং আসিয়ানের সাথে করতে হবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্টনার যাদের কথা বেশি বলা হয় না, জাপান। এইগুলোকে দিয়ে আমাদেরকে প্রায়োরিটাইজ করে করতে হবে এবং আমরা একটা রেসপন্সিবল ইন্টারন্যাশনাল কান্ট্রি, মানে যারা ইন্টারন্যাশনাল রুলস নর্মস কনভেনশনস ফলো করি, এবং আমরা চাই যে তারা তাদের নাগরিকদেরকে ফেরত নিয়ে যাক এবং ওই রকম একটা ক্লাইমেট করা। বিপদটা হচ্ছে যে আর্মি রেসপন্সিবল ছিল এই জেনোসাইডের জন্য, এই মারধর নিপীড়নের জন্য, তারাই এখন ক্ষমতায়। তারা থাকাকালীন এই রোহিঙ্গা তো বলবো না, মিয়ানমারের নাগরিকরা কি তাদের দেশে ফেরত যাবে নাকি না। এগুলো হচ্ছে এখন আমি এটা তো একটা কথা শেষ বলবো, দিস আর টু আর্লি টু টেল। মানে এখন হচ্ছে আমাদের আরো 1 মাস সময় দেখতে হবে যে জিনিসটা কিভাবে ইভলভ করে, অনেক কিছু চেঞ্জ করতে পারে। জি জি, জনাব পারভেজ করিম, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। আমরা কথা বলছিলাম মিয়ানমার পরিস্থিতি নিয়ে, তবে সেটা আসলে মিয়ানমারের পুরো পরিস্থিতি না, আমাদের জানার কথা শুধু যে
রোহিঙ্গাদের কি হবে সেইটুকু অংশ নিয়ে সেটা নিয়ে আলোচনা করছিলাম। বিরতির পরে ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রোহিঙ্গা পরিস্থিতি, মিয়ানমার পরিস্থিতি, সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি নিয়ে। আমরা শুরুতে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার আমাদের সাথে যুক্ত হবেন, তিনি যুক্ত হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি এবং তার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই পরিস্থিতি আপনার একটা মূল্যায়ন, আমরা যদিও আলোচনার কিছু অংশ পেরিয়ে এসেছি, তবু আপনার কাছে একটা মূল্যায়ন জানতে চাই যে মিয়ানমারের যে নতুন সামরিক অভ্যুত্থান হলো তাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ইস্যুটা মানে যেইটুকু এগিয়েছিল সেখানে তো এখন থেমে যাওয়ার অবস্থা, কারণ কালকে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না মোটামুটি শিওর। আবার কবে নাগাদ শুরু হবে সেটিও আসলে এখন একটু অনিশ্চিতই মনে হচ্ছে। আপনি কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে আমরা এমন একটি পরিস্থিতি নিয়ে কথা বলছি যেটি আসলে মানে একেবারেই এটার একটা কোন দিকে যাবে সেটা আমরা জানি না। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনাটি নিঃসন্দেহে এটি এখন সারা বিশ্বে আলোচিত হচ্ছে এবং মিয়ানমারের জনগণের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। একজন ডাক্তার পদত্যাগ করেছেন, কিংবা মানে যদিও মিয়ানমার এমন একটি রাষ্ট্র যেখানে সরাসরি 50 বছর সামরিক শাসন ছিল, তারপরে গত 10 বছরও আমরা বলবো না যে এখানে কোনো ওই অর্থে সিভিলিয়ান রুল ছিল, একটা মিক্সড বা হাইব্রিড রেজিম আমরা বলি, সেই রকম একটা রেজিম ছিল। সেখানে সেনাবাহিনী কিন্তু ক্ষমতার চালকের আসনে ছিল। সেদিক থেকে কিন্তু আমরা অভ্যুত্থান বলছি ঠিকই, কিন্তু এক অর্থে কিন্তু রোহিঙ্গা ইস্যুতে অথবা বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক বা ভারতের সঙ্গে সেই জায়গাতে কিন্তু এক ধরনের কন্টিনিউশন। কারণ যেই সামরিক বাহিনী আপনার এক ধরনের সাংবিধানিক সুবিধা সহ এবং তাদের যে অন্যান্য যে পলিটিক্যাল ইনস্টিটিউশনে তাদের যে একটা মানে যে আধিপত্য সেটা কিন্তু বজায় ছিল, ফলে এক ধরনের কন্টিনিউশন, মানে ইটস এ ভেরি ইউনিক টাইপ অফ, আমরা যদি বলি মিলিটারি কু। ইট ইজ নট লাইক যে অন্য একটা দেশে টোটালি একটা রেজিমের পরিবর্তন, সেখানে কিন্তু টোটালি পরিবর্তন হয়নি। সেখানে সূচির ক্ষমতা ছিল খুবই সিম্বলিক, তো সেই সিম্বলিক ক্ষমতাটাও তারা অ্যালাউ করেনি এবং তাদের তো বলে দিয়েছে মন্ত্রিসভায় রদবদল হয়েছে, মানে ফলে চিন্তা জি সেটা চীন যদিও, মানে আমি বলবো যে আপনার অফকোর্স আই মিন এটা অভ্যুত্থান এবং সেখানে একজন নির্বাচিত সরকারকে বা নির্বাচনের যে রায়টাকে টোটালি নালিফাই করা, দিস ইজ ভেরি 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 আনফরচুনেট। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা বলি, বা সেইখানে কিন্তু আপনার রোহিঙ্গা ইস্যুতে বা অন্যান্য ফরেন পলিসি ইস্যুতে এই চেঞ্জটা বড় কোনো মানে ইম্প্যাক্ট রাখার কথা না। তো যাই হোক, আমি আমার যেটা আমি বলতে চাচ্ছি যে রোহিঙ্গা ইস্যুতে আমার মনে হয় যে যেহেতু সামরিক বাহিনী একচ্ছত্র তারা ক্ষমতা গ্রহণ করেছে, তারা এখন কিন্তু তাদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং সেই গুছানোটা কিন্তু ইম্পর্টেন্ট। তারা 1 বছরের জন্য ইমার্জেন্সি ঘোষণা করেছে, এমনকি তাদের অত্যন্ত বন্ধু রাষ্ট্র থাইল্যান্ডের সঙ্গে বর্ডার কমিউনিকেশনের যে রেস্ট্রিকশন আরোপ করেছে, তাতে করে প্রতিদিন $1.6 মিলিয়ন আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আপনার বিজনেস বা ট্রেড ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই মিয়ানমার কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। এখন তাদের সামনে একটা হচ্ছে প্রায়োরিটি হচ্ছে যে ডোমেস্টিক ইনস্টেবিলিটি থেকে একটা স্টেবিলিটিতে আসা, এবং রোহিঙ্গা ইস্যুটার ব্যাপারটা হচ্ছে এটা আসলে তো যেই আলোচনাটা হয়েছিল সেটাও কিন্তু খুবই, মানে আমি বলবো যে অগ্রগতির চিন্তা করলে প্রথম কথা হচ্ছে যে এই ধরনের অগ্রগতি আগেও হয়েছিল, সেটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে সমস্ত পক্ষ নিয়েছে তারা সেই পক্ষই, সেই মিয়ানমার, সেই চীনে কিন্তু। তো সেখানে তাও আবার আমরা যে আউটপুটের কথা চিন্তা করছিলাম, যদি আমরা ধরে নেই যে অভ্যুত্থান ঘটেনি, আগের অবস্থা কন্টিনিউ করছে, তাতে কি হতো? 41,000 রোহিঙ্গাকে ভেরিফাই করেছে মিয়ানমার সরকার 8.5 লাখের মধ্যে। তার মধ্যে 41,000-এর মধ্যে কয়েক হাজারকে তারা হয়তো বা একটা সিম্বলিক্যালি তারা হয়তো তাদের গ্রহণ করতো, যদি তারা শেষ পর্যন্ত সদিচ্ছা বজায় রাখতো। তো ফলে আমার মনে হয় অগ্রগতিটা তেমন একটা ছিল না, বরং অগ্রগতি যেটা দরকার সেটা হচ্ছে মিয়ানমারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা, মিয়ানমারের যে রাজনৈতিক সদিচ্ছা তৈরি করার জন্য যে ধরনের গ্লোবাল প্রেশার, সেই প্রেশারের জায়গাটা সবসময়
সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এবং যে কারণে আমরা এই যে ভাষান্তরের বিষয়টি আসছে কেন, কারণ আমরা দেখছি যে এখানে একটা দীর্ঘমেয়াদী রোহিঙ্গাদের উপস্থিতি একেবারেই পরিষ্কার, এবং সেই জায়গাতে আপনার কক্সবাজারের উপরে যে এক ধরনের যে কনজেশন, সেটাকে আমরা রিডিউস করতে চাচ্ছিলাম। তো এখন এই সিচুয়েশনে আমার মনে হয় যে মিয়ানমারের এই অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী যে গণহত্যার যে অভিযোগটা তাদের বিরুদ্ধে আছে, এবং শুধু অভিযোগ না, আন্তর্জাতিক বিচার আদালত যেভাবে পরিষ্কার করে সারা বিশ্বকে জানিয়েছে যে মিয়ানমার গণহত্যা চালিয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে, এবং সেটি সেনাবাহিনীর নেতৃত্বে, সেটা কিন্তু বহাল আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতাকে নিরঙ্কুশ করা, এবং এই যে চাপ, এই দ্বিমুখী একটা চাপ কিন্তু মিয়ানমার নিজেরাই তৈরি করেছে। কেন তৈরি করেছে? কারণ তাদের একটা ডোমেস্টিক কম্পালশন আছে, যে ক্ষমতার লড়াইটাতে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আপনার এই ইউএসডিপি, মানে আপনার যে এই যে সামরিক বাহিনী সমর্থিত যে রাজনৈতিক দলটি, আপনার ইউনিয়ন অফ সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট যে পার্টি, তো সেই দলটির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এবং এই গত নির্বাচনে সেটি প্রমাণ হলো। এই কারণে আজকে যেটা পড়লাম যে অং সান সুচিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে মানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে এনএলডি কে কমপ্লিটলি একটা মেলাইন করে এমন একটা অবস্থা তৈরি করা যে এটা একটা পার্টি অফ করাপশন, এবং পার্টি এইভাবে তাদের একটা পলিটিক্যাল ফিউচার তৈরি করা। তো এখন এনিওয়ে, তো এটা তাদের ডোমেস্টিক কম্পালশনের জায়গা থেকে তারা করছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আমার কাছে মনে হয় যে এই যে একটা মানে নিজেরাই যে একটা বিপদ ডেকে আনলো, গ্লোবালি যদি আমি চিন্তা করি, চীন যতই তাদেরকে সমর্থন করুক না কেন, চীনের এই অবস্থানটা কতদিন চীন ধরে রাখতে পারবে? কারণ আপনার 2010-এর পরের কিন্তু চীন অথবা মিয়ানমার কিন্তু সেই 2010-এর আগের নাই, বিশ্ব অনেক পরিবর্তন হয়েছে। এবং মিয়ানমার যদি আজকে যদি পশ্চিমা বিশ্ব যদি পার্শিয়ালিও স্যাংশন আরোপ করে, সেই স্যাংশনটা মানে তাদেরকে করা, এটাকে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি কিন্তু খুবই লিমিটেড। এবং চীন যেখানে নিজেদেরকে গ্লোবাল পাওয়ার বা রিজনাল পাওয়ার মধ্যে, সে চীন কি এতটা ইমোরাল থাকবে? মানে রোহিঙ্গা ইস্যুতে তাদের মধ্যে ইমোরালিটি আমরা দেখেছি। আবার এখন এই যে একটি অভ্যুত্থান হয়েছে, একটা ইলেক্টেড গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনার এই ধরনের ইমোরালিটি একটা রিজনাল পাওয়ার বা গ্লোবাল পাওয়ারের যদি মানে থাকে, তাহলে কিন্তু চীনের ইমেজ ক্রাইসিস সিরিয়াসলি হবে। কারণ এখানে জিওপলিটিক্যাল ইন্টারেস্টের কারণে তারা হয়তো মিয়ানমারকে একেবারেই সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু চীনের পক্ষে কিন্তু এখন হয়তো ভেটু দিয়েছে, কিন্তু চীন কতদিন ভেটু দিবে যদি এই অবস্থা কন্টিনিউ করে এই মিয়ানমারের সামরিক জান্তারা? তো আমার কাছে মনে হয় যে আসিয়ানের যে রেসপন্সটা, ইট ইজ ভেরি এনকারেজিং। কারণ আসিয়ানের যে হিউম্যান রাইটস এর যে কমিটি আছে আসিয়ান, তাদের যে রেসপন্স ইজ ভেরি স্কেথিং, ভেরি অ্যাটাকিং এবং রাইট কাইন্ড অফ রেসপন্স। কারণ তাদের একটা মেম্বার রাষ্ট্রের ভেতরে তারা কতকাল এই মিয়ানমারকে তারা সাপোর্ট দিয়ে যাবে, কতকাল তাদেরকে কাভার করবে? তাদের এই যে ডেমোক্রেসি বা একটা নর্ম ফর একটা একেবারে নর্মাল পলিটিক্যাল অ্যাক্টিভিটির একটা দেশের মধ্যে নেই। তো সেই কারণে আমার কাছে মনে রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘমেয়াদে চিন্তা করলে একটা সুযোগ তৈরি হতে পারে। কারণ মিয়ানমার নিঃসন্দেহে চাপের মুখে পড়তে যাচ্ছে, এবং সেই চাপটা কিন্তু এই যে ইন্ডিয়াও কিন্তু যত বেশি চীন মিয়ানমারকে কাভার দিবে, ইন্ডিয়া কিন্তু মিয়ানমারের সঙ্গে থাকবে হয়তো, সেটাও কিন্তু একটা পর্যায়ে ইন্ডিয়া হ্যাজ টু থিঙ্ক ইন দ্য লাইন অফ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেখানে 4টা দেশ এবং আরো অনেক সমর্থক রাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের আছে। আমার কাছে মনে হয় যে একটা মিয়ানমার যদি আপনার এইভাবে থাকে, তাহলে রোহিঙ্গা ইস্যুতে তাদের চাপটা বাড়বে। এবং আমি লক্ষ্য করলাম ওয়েস্টার্ন মিডিয়াতে যখনই তারা এই কুয়ের কথা আলোচনা করছে, সঙ্গে সঙ্গে কিন্তু রোহিঙ্গা ইস্যুটা আসছে, আপনার এই গণহত্যার ইস্যুটা আসছে, এবং সেই সেম জেনারেল যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তারাই এখন আপনার একটা ক্ষমতা দখল করেছে। ফলে এইরকম একটা রিয়ালিটি কিন্তু মিয়ানমারের জন্য মানে এটাকে সাস্টেইন করা লং টার্মে এটা খুব কঠিন হবে। এবং সেখানে বোধহয় আমাদের কূটনৈতিক তৎপরতা কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অংশটা রোহিঙ্গা ইস্যুতে মানে সোচ্চার বা আমরা জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডেফিনেটলি তারা আরো অনেক কিছু করতে পারতো, বাট তারা করেনি। কিন্তু যেটুকু তারা করেছে সেটাও কিন্তু আমরা চীন বা ভারত বা রাশিয়ার কাছ থেকে পাইনি, অথবা জাপানের কাছ থেকে পাইনি, অথবা সাউথ কোরিয়া থেকে পাইনি, অথবা অস্ট্রেলিয়া থেকে পাইনি। ফলে এই বিষয়গুলো কিন্তু আমাদের সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। ফলে বাংলাদেশের জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে রোহিঙ্গা ইস্যুতে আমাদের সেই অর্থে আগের রেজিমের কাছে তেমন একটা হোপ ছিল না, আর এখনকার রেজিমের কাছ থেকে
আমি মনে করি যে হোপ তো স্বাভাবিকভাবে থাকবে না, তাদের উপরে চাপ প্রয়োগের একটা সুযোগ হয়তো সামনে যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতা হবে, বাংলাদেশের বক্তব্য হোক বা অন্য দেশের বক্তব্য, সেখানে কিন্তু এখন এই ইস্যুটাও আসবে। সিকিউরিটি কাউন্সিলে টেকনিক্যালি হয়তো প্রস্তাব পাশ করতে পারেনি, কিন্তু আলোচনাটা হয়েছে, সারা বিশ্বে কিন্তু বিষয়টা আসছে এবং জেনারেল অ্যাসেম্বলিতে বিষয়টা ব্যাপকভাবে আলোচনায় আসবে। এবং এই যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে রেসপন্সটা, এটা কিন্তু আমি মনে করি সিগনিফিকেন্ট। কারণ একজন প্রেসিডেন্ট তার একেবারে শুরুর দিকেই যে কথাটা বলেছেন যে সেখানে স্যাংশনের একটা থ্রেট সেখানে দেওয়া হয়েছে, এবং সেটা বাস্তবে হয়তো দেওয়ার বিষয়ে অনেক হিসাব নিকাশ করা হবে, জিও পলিটিক্যাল বা জিও ইকোনমিক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যেভাবে আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির দিক থেকে বা বিআরআই এর দিক থেকে অথবা বে অফ বেঙ্গলের সিচুয়েশনটা যেভাবে দেখছে, সেখানে কিন্তু তারা অনেক বেশি অ্যালার্ম। চীনের যে মানে মিয়ানমারের ভেতরে চীনের যে প্রভাবটা যেভাবে বেড়েছে, ফলে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে তাদের স্বার্থের কনভার্জেন্স না ঘটলে তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। কারণ আমরা বলকান রিজনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন হয়েছে, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্বার্থ ছিল, কারণ সেখানে সার্বিয়া এবং রাশিয়া তাদের ইন্টারেস্টকে এক ধরনের অ্যাড্রেস করার জন্যই কিন্তু হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন গুলো হয়েছে। এখানেও কিন্তু আপনার চীনের ইন্টারেস্ট এমন পর্যায়ে যাচ্ছে যেটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে এক ধরনের বড় থ্রেট হতে পারে। তো সেই হিসাবে কিন্তু মিয়ানমারের উপরে চাপটা বাড়বে, এবং মিয়ানমার কিন্তু 70-এর দশকে মিয়ানমারের কিন্তু এখন অনেক কম্পালশন আছে। সেনাবাহিনীর তারা নিজেদের বিজনেস ইন্টারেস্ট আছে, তাদের মিয়ানমারের ইকোনমিতে যে ধরনের ডেভেলপমেন্টের কথা তারা বলছে, এবং ডেভেলপমেন্ট কিছুটা হয়েছেও তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমির ক্ষেত্রে। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বা ইউএসএ গত 5 বছরে তাদের ট্রেড প্রায় 5 টাইমস বেড়েছে মিয়ানমারের সঙ্গে তাদের। এবং সেই ট্রেড যদি বন্ধ হয় অথবা সেই এমন একটা অবস্থান তৈরি হয়, তাহলে কিন্তু আপনার মিয়ানমার কিন্তু এই তাদের যে অভ্যুত্থানের মাধ্যমে বা তাদের সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকা এবং গুটি কয়েক রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অতীতে যেভাবে চলেছে, এখন কিন্তু তারা অনেকটা গ্লোবালাইজড ইকোনমিতে ঢুকেছে। এবং সেই গ্লোবালাইজড ইকোনমিতে আমার মনে হয় না যে তারা শুধুমাত্র চীন কিংবা আসিয়ান এই দেশগুলোর উপর ডিপেন্ড করে খুব বেশি দূর যেতে পারবে। আবার আসিয়ানের পজিশনটাও আমরা দেখছি যে আসিয়ানও অনেক এই পরিস্থিতিটাকে অনেক দিন ধরে তারা টলারেট করবে না। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে রোহিঙ্গা ইস্যুটার জন্য এবং বাংলাদেশ মিয়ানমার বাইলেটারাল রিলেশনসের ক্ষেত্রেও মিয়ানমারের ডোমেস্টিক সিচুয়েশনটা এটা মিয়ানমার নিজেই তৈরি করেছে, বাংলাদেশের কোনো বিষয় না এখানে। এবং তারা নিঃসন্দেহে আমি মনে করি যে একটা চাপের পড়বে, এবং সেই চাপের কারণে এক ধরনের ব্রেক থ্রু হতে পারে মানে রোহিঙ্গা ইস্যুতে। কারণ অতীতে কিন্তু এই জান্তারাই ক্ষমতায় ছিল 78 সালে বা 91-92 সালে। তারা যেমন বিভিন্ন অপারেশন চালিয়ে তাদেরকে, তখনও কিন্তু গণহত্যাই হয়েছে, তখন সেটা নিয়ে হয়তো বা এত আলোচনা হয়নি, বাট অনেক দেশেই সেটি গণহত্যা হিসেবে আইডেন্টিফাই করেছে। তো সেই সময়ে কিন্তু তারা ঠিকই তাদের অনেককেই ফেরত দিয়েছে। তো এই ফেরত নেওয়ার অথবা রিপেট্রিয়েশনের কালচারটা কিন্তু মিয়ানমারে আছে, এবং এই সামরিক জান্তাদের আমলেই সেটি কিন্তু ছিল। তো এখন তারা সেটি করছে না, কারণ তারা চীন এবং অন্যান্য দেশের সমর্থন প্লাস তাদের যে রাখাইনের যে বিশাল যে একটা মানে তাদের যে স্বার্থ তৈরি হয়েছে, মানে জিও ইকোনমিক ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের কারণে, এবং হয়তো তারা এবার অনেক বেশি তারা ডিনাই করছে বা ডিফাই করছে। তো তারপর আমার কাছে মনে হয় যে রোহিঙ্গা ইস্যুতে একটা ওপেন সিচুয়েশন আছে, এটাকে আমরা টোটালি নেগেট করতে পারি না। আবার এটাও মাথায় রাখতে হবে যে একেবারে উল্টো পথে যেতে পারে জান্তারা, যেটা ইউএন সন্দেহ করছে যে যেই 6 লক্ষ রোহিঙ্গা মিয়ানমারে আছে আইডিপি সহ, তাদের উপরে কোনো তারা ফার্দার কোনো প্রেশার ক্রিয়েট করে কিনা। একদিকে যেমন যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে তাদের বিষয়ে সুরাহা তো দূরের কথা, তাদের দেশের ভেতরে যারা তাদের অবস্থা নিয়ে চিন্তার ব্যাপার আছে। ফলে এখানে কিন্তু মানে কোনো একটা অপশন নিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকে সবগুলো পরিস্থিতির কথাই ভাবতে হবে যে, এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যে ধরনের অবস্থা তৈরি করেছে সামরিক বাহিনী সেখানকার, এই অবস্থায় তাদের পক্ষে আরো মিস অ্যাডভেঞ্চারে যাওয়া অথবা রোহিঙ্গা ইস্যুতে হয়তো আপাতত তারা হয়তো কোনো কথা বলবে না, কিন্তু ভবিষ্যতে হয়তো বা গ্লোবাল ইমেজ ক্রাইসিসের কারণে তারা কিছুটা
রিপ্যাট্রিয়েশন শুরু করে ওই ইমেজ মানে ইমেজটাকে কিছুটা চেষ্টা করতে পারে মানে পুনরুদ্ধারের চেষ্টা করতেও পারে, বাট আই এম নট শিওর, বাট এরকম একটা সম্ভাবনা কিন্তু হতে পারে। জি জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে, আসলে মিয়ানমার পরিস্থিতি নিয়ে। জনাব মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম, আপনার শুরুর বক্তব্যটি আমরা শব্দের বিভ্রাটের কারণে পুরোপুরি শুনতে পাইনি। আমি একটা জিনিস একটু যুক্ত করে দেই যে মানে এই অঞ্চলে মানে মিয়ানমারে এরকম এতটা সামরিক প্রভাব কেন? বাকি সব জায়গা তো ধরেন একরকমের গণতন্ত্র, বা এমনকি পাকিস্তানেও যেখানে সামরিক বাহিনীর অনেক বড় প্রভাব ছিল সেটাও কিন্তু অনেকটা একটু কমেছে, কিন্তু মিয়ানমারে একদম একচ্ছত্র আধিপত্য দীর্ঘদিন ধরে। এই রকমের পরিস্থিতিটা কেন? আপনি কাছ থেকে দেখে এবং আপনি নিজে একজন সেনা সদস্য, সেটা মিলিয়ে আসলে মানে একদম মিয়ানমার কিন্তু এই অঞ্চলের মধ্যে একদম ইউনিক। তাদের বাকি সবার একরকম পরিস্থিতি, মিয়ানমারের পরিস্থিতি পুরোপুরি অন্যরকম কেন? ধন্যবাদ। আমাকে একটু সুযোগ দিবেন। এই ফাঁকে আমাদের একজন রিটায়ার্ড জেনারেল একটা মেসেজ দিয়েছেন আমাকে। উনি বলছেন যে সামরিক অভ্যুত্থান থেকেও সবচেয়ে বড় আলোচ্য বিষয় হওয়া উচিত রোহিঙ্গাদের ফেরত যাওয়া। তো আমরা বেশি এমফাসিস দিচ্ছি বলে যে মিয়ানমারের সেনাবাহিনী কি করেছে না করেছে, এর থেকে রোহিঙ্গাদের ব্যাপারে কি কি হতে পারে, হোয়াট আর দ্য অপশনস, হোয়াট আর দ্য অ্যাপ্রোচেস ওপেন ইন ফ্রন্ট অফ আস অর দ্য ফর দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, এইসব জিনিসের উপর একটু এমফাসিস চাচ্ছে। যাই হোক, ওই বিষয়টাতে আমি আসবো। এখন কথা হচ্ছে যে কেন তাদের প্রভাব বেশি। আমি এটা বলে যাচ্ছিলাম, কিন্তু তখন বোধহয় শব্দ বিভ্রাটের জন্য আমরা শুনতে পাই, সেই কারণে আমি ওই জায়গাটা আপনার অসমাপ্ততা শুনতে যাচ্ছি। জি, সেটা হচ্ছে মিয়ানমার তার স্বাধীনতা পূর্ব কাল থেকেও যেমন 7টা স্টেট এবং 7টা ডিভিশন, এই কথাগুলি হয়তো শুনেছেন কিনা আমি জানি না। এটা শুনেছি, জি আসলে শুনেছি। ওই যে ডিভিশন এবং স্টেট গুলো পানলুইন সমঝোতা চুক্তি অনুযায়ী জেনারেল অং সান যেটা বলেছিলেন, প্রমিস করেছিলেন স্টেট গুলোকে তাদেরকে সুযোগ দেওয়া হবে, তারা ইচ্ছা করলে লুজ ফেডারেশনে থাকবে, একটা মিয়ানমার ইউনিয়ন হবে, বার্মা ইউনিয়ন হবে, অথবা তারা সত্তা নিয়ে তারা স্বাধীন সত্তায় ফেরত যেতে পারবে। তো সেখানেও তখন কিছু কিছু জাতীয় নেতা, যেমন শানদের শাহ সৈয়দ ছিল শানদের নেতা, তার নেতৃত্বে শানরা ঐক্যবদ্ধ ছিল, কারেনদের ওরকম ছিল, কাইয়াদেরও ছিল, মনদেরও ছিল এরকম। বাট জেনারেল নেউইন পিছন থেকে বসে দেখছিলেন যে হি ওয়াজ মোর শুড অ্যামাং দ্য জেনারেল। ইভেন জেনারেল অং সান ছিলেন হয়তো প্যাট্রিয়টিক লিডার, বাট নেউইন ওয়াজ নট দ্যাট। তো নেউইন সেখানে ফার্স্ট জেনারেল অং সানকে তার দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছেন বিফোর হি টেক ওভার দ্য পাওয়ার। সেখানে তারপর থেকে তাদের এই যে 135টা স্বীকৃত জাতিসত্তা, সেখানে কিন্তু ইউনিফাইড কোন নেতৃত্ব, জাতীয় একটা নেতৃত্ব গড়ে ওঠে নাই যে নেতৃত্ব দিব পুরো বার্মাকে। তো সেখানে জেনারেল নেউইনের সেই সুযোগটা হয়ে গিয়েছিল, বিকজ সেনাবাহিনী সারা দেশেই কিন্তু সব পুরা দেশে, ইভেন কি 1862 আগে জেনারেল নেউইনের এই কারেনরা কিন্তু ইয়াঙ্গুন দখল করে ফেলেছিল। কারণ আর্মি কারেন্ট যারা ইউনিট গুলো ছিল তারা কিন্তু দখল করে নিয়েছিল তাদের স্বাধীনতার দাবিতে। যাই হোক, সেটা আবার উনু তাদেরকে প্রমিস করেছিল যে ঠিক আছে, ইউ গো ব্যাক, আমরা উই আর গোয়িং টু রিকগনাইজ। এর পরপরেই কিন্তু স্কুটা হয়েছিল, জেনারেল নেউইন তখন ক্ষমতাটা 62-তে নিয়েছে। এখন সেখানে এত পাওয়ারফুল কেন? সেই থেকে জেনারেল নেউইন এমন একটা ধারণা সৃষ্টি করেছেন একমাত্র সামরিক বাহিনী এই পুরা বার্মাকে একত্র করে রাখতে পারবে, কারণ এখানে এত বেশি জাতিসত্তা, এত বিচিত্রতার কালচার, এত বিচিত্রমুখী তাদের এক একজনের চাহিদা, এটা যদি সেনাবাহিনী না থেকে কোনো একক রাজনৈতিক নেতৃত্বের পক্ষে এই বার্মাকে ধরে রাখা সম্ভব নয়। এবং বার্মিসরা সেটা শুনতে শুনতে গোয়েবেলসীয় কায়দায় একসময় তারাও বিশ্বাস করেছে যে জাতীয় এমন কোনো নেতৃত্ব নাই সেটা বার্মাকে শাসন করবে, সুতরাং সেনাবাহিনীর হাতেই থাকা এটা নিরাপদ এবং এটাই মানে অনেক ভালো। কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে ভয়ের কাজটা তাদের হয়েছিল, সেক্রেটারি তৌহিদ হোসেন যেটা বলছিলেন ভেরি রাইটলি, যে তাদের মধ্যে যে ভয়টা, তাদের মধ্যে আশঙ্কা যেটা সৃষ্টি হয়েছে, অং সান সুকির ব্যাপারে প্রথমত তারা ধরে নিয়েছিল ঠিক আছে প্রথমবার হয়তো ক্ষমতায় এসছে, কিন্তু সেখানে 2008-এর যে সাংবিধানিক প্রভিশন সেটার মাধ্যমে উনি তেমন কিছু করতে পারবেন না, কারণ 1/3 সদস্য
সংসদে সেনাবাহিনীর আছে, সামরিক বাহিনীর আছে, তাদের ভাইস প্রেসিডেন্ট আছে, তাদের কমান্ডার ইন চিফ আছে। কমান্ডার ইন চিফ যাতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেটা আছে, সেখানে তারা সেনাবাহিনী মেজরিটি, তারা ইচ্ছা করলে যে কোনো সময় ইমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য এটা জরুরি ডেকে মিটিং ডেকে সেখান থেকে তারা 6 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এবং এইসব থাকা সত্ত্বেও দেখা গেল প্রথমকাল অর্থাৎ 5 বছর অং সান সু কি তাদের সাথে বেশ কোন রকমে তাল মিলিয়ে চলেছেন। পরে ইউএসডিপির মাধ্যমে তারা মনে করেছিল হয়তো অং সান সু কিকে সেখান থেকে এই দৃশ্যপট থেকেও তারা হয়তো সরাতে পারবে, কিন্তু দেখা গেল অং সান সু কি আরো বেশি ভোট নিয়ে সংসদে চলে আসছেন। এরও আগে আমরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই নির্বাচন পূর্ববর্তী সময়ে অং সান সু কি একটা পরিকল্পনা দিয়েছিল, এই যে 1/4 সিট সামরিক বাহিনীর জন্য যেটা রিজার্ভ আছে সেটা কিভাবে ওখান থেকে আস্তে আস্তে শেষ করে দিবে, সেটা সবাই সরানো হবে। সেটা 5% করে এভরি পার্লামেন্ট ইলেকশনে বলেছিল। জি, এটা এক সময় নিঃশ্বাস হয়ে যাবে, যেটা তাদেরকে আরো অ্যালার্ম করেছে যে এটা তাদের টোটাল ইন্টারেস্টের এগেইনস্টে। সেটা যদি হয়ে যায় তাহলে এই বেসামরিক কর্তৃত্ব আস্তে আস্তে, এবং এই যে আমি বলছিলাম যেটা তাদের যে এখন এই স্টেট এবং ডিভিশন গুলো আছে 14টা, সেখানে কিন্তু 14 জন চিফ মিনিস্টার সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বেসামরিক নেতৃত্ব থেকে। এখন তাদের কথা হচ্ছে এরা যদি পরবর্তী আরো একটা যদি টার্ম তারা শেষ করে, এই নেতৃত্ব কিন্তু সেটেল হয়ে যাবে এবং তাদের অধীনে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে সামরিক কর্তৃত্বটা ওখানে আস্তে আস্তে ইরেজ হবে, কমতে থাকবে। এই সমস্ত জিনিসগুলো আমরা যতই আমি এখানে একটু আব্বাসী ভাইকে একটু ইয়ে করি, ওরা টমাটো বলে খুব, সামরিক বাহিনীকে আর্মিকে বলে টমেটো, আমাদের টমেটো না টমাটো, তারা বলে টমাটো। আর একটা জিনিস হচ্ছে ককপিয়ন, যেটা বললেন এখানে। এখন আমি একটু এবার যদি আমাকে অ্যালাউ করেন আমাদের অ্যাপ্রোচ গুলোকে, আমি একটু যদি আমাকে অ্যালাউ করেন, সেটা হচ্ছে এখানে একটা সমূহ অপার একটা সম্ভাবনা আছে এই রোহিঙ্গা সমস্যার সমাধানের। সেটা হচ্ছে যতই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার জিওপলিটিক্স নিয়ে সামনে আগাতে যাবে, বাইডেন সাহেব যত ওখান থেকে চাপাচাপি করার কথা বলবে, চীন এটাকে তত বেশি তাদের জিও ইকোনমিক এবং জিও স্ট্র্যাটেজিকা নিয়ে তার বেশি করে এটাকে নিবে এবং তত বেশি করে রোহিঙ্গা সমস্যার সমাধানের একটা পথ খুলবে। এই জন্য যে রাখাইনকে ভিত্তি করে আসলে যেখান থেকে রোহিঙ্গাদের বসবাস, সে আরাকান অঞ্চলেই কিন্তু চায়না তার ইকোনমিক হাব, যেটা এই যে তার মালাক্কাকে অ্যাভয়েড করে, সাউথ চায়না সি কে অ্যাভয়েড করে, ওভার দ্য বে অফ বেঙ্গল তারা ইন্ডিয়ান ওশানে তাদের সেফ এক্সিট যেটা যাচ্ছে, অ্যাক্সেস যেটা চাচ্ছে, টু হ্যাভ দ্য কানেকশন উইথ দ্য আফ্রিকা অ্যান্ড দ্য আরাবিয়ান পেনিনসুলা, যেখান থেকে তাদের 4 লার্জেস্ট এনার্জি সাপ্লাই লাইন হচ্ছে মালাক্কা, সেটাকে তারা এখান দিয়ে গিয়ে এই চকপিও থেকে শুরু করে কুনমিং পর্যন্ত তাদের গ্যাস লাইন আছে, তাদের তেল লাইন আছে, এবং যেটা প্রফেসর আব্বাস একটু করে হিন্টস করেছেন, যেটা গ্যাস লাইন, এটা হচ্ছে তাঁসুয়ে গ্যাস ফিল্ড যেটা আরাকানে আছে, সেখান থেকে এখন বর্তমানে এটা আমার জন্য কত আমাদের দুর্ভাগ্য যে আমাদের থেকে মাত্র 26-27 মাইল দূরে এই তাঁসুয়ে আমাদের বর্ডার থেকে, সেখান থেকে কুনমিং 3টা প্রদেশ, দক্ষিণ চীনের 3টা প্রদেশ কিন্তু গ্যাস সাপ্লাই হয় এই আর আমাদের কূটনীতি কিন্তু সেই জিনিসটা আমরা সম্ভব করতে পারি না। এখান থেকে গ্যাস একটা পাইপলাইন একটা সুযোগ সৃষ্টি হয়েছিল আমাদের সেখানে, অনেকটা আমাদের এক চক্ষু কানা দত্তের মতো ব্যবহারের কারণে সেই গ্যাস পাইপলাইনটা আমরা আনতে পারিনি শেষ মুহূর্তে, যেটা সমঝোতা 2001-এ যেই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল, সেই চুক্তিকে আমরা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হবে নাম করে আমরা সেই চুক্তিটা স্বাক্ষর করি না। গ্যাস থেকে বঞ্চিত আমরা হয়েছে এই জাতি, এগুলো কিন্তু আমাদের আলোচনায় কখনো আসছে না। এবং সেখান থেকে আমরা কিন্তু মিয়ানমারকে মিয়ানমারের সমাজকে রাষ্ট্র ব্যবস্থাকে অ্যান্টাগোনাইজ করা শুরু করেছি। এখন কথা হচ্ছে আমরা সেভাবে সম্পর্ক রাখি নাই তাদের সাথে, সেটা সামরিক, এই যেমন তাঁসুয়ে আজকে বলছে সামরিক শাসন। আমি দেখেছি ভারতীয় প্রধানমন্ত্রী তার পুরো ক্যাবিনেট নিয়ে জেনারেল তাঁসুয়েকে, জেনারেল মংয়ে তাদের 3 সেক্রেটারি, স্টেট সেক্রেটারি 1 জেনারেল কিনু, জেনারেল উইনমিন, তাদের 3 জনকে লাল গালিচা রিসেপশন দিয়েছে বিমানবন্দরে, এয়ারপোর্টে গিয়ে, যেটা বলা হয়েছে এটা এক্সেপশনাল। ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু যান না বিমানবন্দরে, কিন্তু এই জেনারেলদেরকে রিসিভ করার জন্য বিমানবন্দরে গিয়েছে। আমরা তখন সেখানে অনুভব করি নাই যে এদেরকে একবার আমাদের দেশে ইনভাইট করি, কারণ আমার স্বার্থ থেকে আমি বড় কথার দিকে বেশি ঝুঁকে পড়েছি যে এটা আরে মিয়ানমারের সামরিকতন্ত্র হলো না, গণতন্ত্র কত না, আমার ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করা আগে নাকি তার সামরিক শাসন হয়েছে আমি গলা ফাটাবো। আমার কথা হচ্ছে এখনো আমাদের জন্য একটা বিরাট অপার একটা সম্ভাবনা আছে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। সেটা হচ্ছে চায়নাকে, এই চায়না যে ইকোনমিক ওখানে অঞ্চল গড়ে তুলছে,
সেখানে প্রচুর শ্রমিকের প্রয়োজন হবে। রোহিঙ্গাদের মতো সস্তা শ্রমিক কোথাও পাওয়া যাবে না। চায়না যখনই এই কথাটা অনুধাবন করবে যে তার এই স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলির উপর আঘাত আসতে পারে যদি রোহিঙ্গা সমস্যাটা জিয়ে থাকে, যদি বিরাজিত থাকে, অন্যদিকে তার যে এই সস্তা শ্রমিক পাওয়ার যে নিশ্চয়তা, সেই দুটো জিনিস মিলে চায়না কিন্তু এই রোহিঙ্গাদেরকে ওভারনাইট এই এত লিস্ট দাও, অত লিস্ট দাও, অত লিস্ট, ওরা শ্রমিক হিসেবে প্রথম অ্যাবজর্ব করার একটা সমূহ সম্ভাবনা এই ইকোনমিক অঞ্চল রয়ে গেছে। এই চকপিউ ডিপ সি পোর্টকে ভিত্তি করে যে অঞ্চল গড়ে উঠতেছে ইকোনমিক জোন, সেখানে এখন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে ভারতে একই জিনিস করে যাচ্ছে, কালাদান মাল্টিমোডাল মাল্টি ট্রানজিট প্রজেক্ট দিয়ে মাল্টিমিল, যেটা আর আমাদেরকে বাইপাস করে কলকাতা সিটওয়ে এবং আইজল হয়ে প্লেটোয়া হয়ে আইজল পর্যন্ত তারা তাদের নিজস্ব একটা বেল্ট সেখানে গড়ে তুলছে বাংলাদেশকে বাইপাস করে, স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশকে মার্জিনালাইজ করার জন্য। আমাদের হয়তো সেইগুলি মনে নাই, বা এবং যার জন্য দুটো দেশেই কিন্তু মিয়ানমার যারাই ক্ষমতা আসে তাদের কিন্তু তুষ্ট করার চেষ্টা করবে। এখন যদিও প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু কালকে দেখবেন এই যে শস্ত্র দেওয়া, প্রফেসর আব্বাসির কথা একবার উঠে আসছিল যে সাবমেরিন দেওয়া, অস্ত্র দেওয়া, এটা দেওয়া সেটা দেওয়া, এগুলো তুষ্ট করে তাদেরকে হাতে রেখে যার যার অর্থনৈতিক স্বার্থকে আদায় করা। এখন আমরা কি সেই দিকে চিন্তা ভাবনা করব, নাকি আমরা এখন সামরিক শাসন আসছে কি এইটা বলবো? কোনটার দিকে আমাদের যাত্রা? আমাদের যাত্রা অবশ্যই হওয়া উচিত রোহিঙ্গাদের আমাদের অর্থ আছে সেগুলিকে অর্জন করে নাও। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন। আগের দুই বক্তার কাছ থেকে যেই জিনিসটা, যেমন ডক্টর দেলোয়ার বলছিলেন যে যদি মিয়ানমারের এখনকার যারা ক্ষমতা নিল তাদেরকে যদি খুব ভালো করে চাপ দেওয়া যায় তাহলে একটা ব্রেক থ্রু হতে পারে, এটা ওনার এবং উনি একটু অভিজ্ঞতা বলেছেন যে এর আগে যে প্রত্যাবাসনের অভিজ্ঞতা আছে এবং সেটা সামরিক শাসনের সময় এর আগে যখন হয়েছে সেটা, এবং আগের মানে মেজর এমদাদও যেটা বললেন যে উনিও একটা সম্ভাবনায় প্রত্যাবাসনের ক্ষেত্রে সম্ভাবনার কথাই বললেন। আপনি কি এই দুজনের বক্তব্যের সাথে কোনো কিছু যুক্ত করে বা মানে মানে এই প্রত্যাবাসন ইস্যুটা? আমি খুব সংক্ষেপে শুধু প্রত্যাবাসন নিয়ে বলবো, কারণ আসলে এটা ঠিক যেটা মেসেজ দিয়েছিলেন আমাদের সময়ের কিন্তু বেশিরভাগ আমরা তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যয় করেছি। আমার মনে হয় আমরা একেবারেই শুধু প্রত্যাবাসনের ক্ষেত্রে দুইজনই দুই দৃষ্টিভঙ্গি থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রথমটা কাকতালীয় হতে পারে, আগের সামরিক শাসনের আমলে প্রত্যাবাসন হয়েছে বলেই এখনো সামরিক শাসনের আমলে হবে, আসলে পরিবেশ সম্পূর্ণ আলাদা। কারণ তারা, আমরা যদি এভাবে দেখি, এটাকে বোধহয় এভাবে দেখা যায় যে তারা এর আগেরগুলো ছিল এক্সপেরিমেন্টাল, আর এবারেরটা হলো সর্ট অফ জার্মানদের যে ফাইনাল সলিউশন ছিল ওই ধরনের কিছু একটা, যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে দে উইল গেট রিড অফ দিস, এবং তারা মোটামুটি দে হ্যাভ গট রিড মোরলেস। কাজেই ওই সময়কার চেয়ে এখন কঠিন হবে, এখন আগের চেয়ে অনেক কঠিন হবে ফেরত পাঠানো। দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরকে তুষ্ট করে কিছু করা সম্ভব হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে তারা কোনো হিসাবপত্র না করে এই কাজটা করেছে। তারা অনেক হিসাব করেই করেছে। একটা পয়েন্ট আমিও এর আগে কোনো একদিন বলেছিলাম, যেটা ইনি বলেছেন একদম আমার সাথে তার মত মিলে যায়, সেটা হলো যে অধিকার যাদের কম থাকে তারা কিন্তু শ্রমিক হিসাবে সস্তা হয় সব সময়। আপনি কাজেই এদেরকে আমরা নাগরিক হিসাবে ফেরত দিতে পারবো এগুলি চিন্তা করার কোনো মানে নেই। এরাও নিশ্চয়ই আশা করবে না, আমাদের রোহিঙ্গা যারা আছেন এখানে তারাও আশা করবে না যে তাদের সব সমস্যার সমাধান করে মর্যাদা দিয়ে নাগরিকত্ব দিয়ে নিয়ে যাবে। না, মিনিমাম যেটা লাগবে, যেটা আন্তর্জাতিক পর্যায়েও কথা হচ্ছে, সেটা হলো যে অধিকার এবং নিরাপত্তাটা সবচেয়ে বেশি। তারপরে হলো যে কিছু অধিকার, অন্ততপক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর অধিকার তো তাদের ছিল না, গ্রাম থেকে বেরোতে পারতো না। তো এরকম করে যদি ফেরত দেওয়া যায়, তাহলে যেহেতু চীনের একটা বড় সড়ো প্ল্যান আছে, ইনভেস্টমেন্ট প্ল্যান এই রাখাইন অঞ্চলে বিশেষ করে, তাদের জন্য কিন্তু একটা সোর্স অফ ওয়ার্কার্স হতে পারে। এটা খুবই চমৎকার একটা পয়েন্ট তিনি বলেছেন। তবে এখানে আলটিমেটলি চাপ আসতে হবে এমন, এই টার্মটা আমি সবসময় ব্যবহার করি, যে চাপ তাদেরকে পেইন ফিল করবে তারা, সেই চাপ কে দিতে পারে? আসলে সেই চাপ দিতে পারে চীন। এই কারণে চীন তাদের বন্ধু। শুধু আমেরিকা যদি চাপ দেয় সেই চাপে কাজ হবে না, চীনের পক্ষ থেকে সেই চাপটা আসা প্রয়োজন। চীন খুব অল্প সময় চিন্তা করে কোনো কিছু সাধারণত করে না, কাজে তাদের নিশ্চয়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তারা যে যা অবস্থান নিচ্ছে সেটা আভ্যন্তরীণ ব্যাপারে তো তারা কখনোই কোনো কিছু করে না। কাজে ওটা বলে লাভ নেই যে তারা কেন এটাকে কন্ডেম করছে না ইয়ে হিসাবে। একটা ব্যাপারে আমি একটু দ্বিমত পোষণ করবো, যে সেটা হলো যে চীন অন্ততপক্ষে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মরালিটির ধার ধারবে না। মরালিটির ধার আসলে কেউই ধারে না, কেউ এটা একটু দেখায়। স্বার্থটাই সবার আগে, স্বার্থ সবচেয়ে উপরে। কাজে চীন তার স্বার্থ দেখবে।
যদি দেখা যায় যে চীনের স্বার্থ আছে এটাতে, কারণ মিয়ানমারে একটি পরিবেশ দরকার যেখানে কোনো অস্থিতিশীলতা থাকবে না। ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অস্থিতিশীলতাটা ক্ষতিকর। এখন যত কিছুই বলা হোক না কেন যে এদেরকে এখান থেকে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারত তাদেরকে সরিয়ে দিয়েছি, কাজে স্থিতিশীলতা আসবে, এটা কিন্তু হবে না। আসলে 10 লাখ লোককে আপনি বাইর করে বর্ডারের ওই পারে দিয়ে দিলেন, তারা আপনার জন্য কোনোদিনই কোনো সমস্যার সৃষ্টি করবে না, এটা হতে পারে। এতটা আরামে থাকা যাবে না। কাজে আরামে থাকার জন্য তারা এটা করতে হতে পারে। এটার উল্টো দিকটা কিন্তু আছে, যেটা প্রসঙ্গ আন্তর্জাতিক পর্যায় থেকে উঠেছে, যে রোহিঙ্গারা ওখানে আছে তাদের উপরে ডাইভার্সন টেকনিক হিসাবে, মানে তাদের প্রয়োজন হচ্ছে অভ্যন্তরীণভাবে একটা গ্রহণযোগ্যতা পাওয়া। সেটা তো এমনিতে পাওয়ার সম্ভাবনা যেহেতু কম, তখন তারা আরেকবার একটা ধাক্কা দেয় করে হামলা করে। হ্যাঁ, সেন্টিমেন্টাল। এখানে আমার একটা মতামত, আমি বলবো যে যেটা হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এদেরকে আশ্রয় দিয়েছিলাম, এবং সেটা আমি মনে করি যে সঠিক কাজ ছিল, কারণ আমাদেরও ইতিহাস আছে এরকম। কিন্তু আরেকবার যদি এরকম একটা ধাক্কা আসে, সেটা আমার মনে হয় সেটা সম্পূর্ণ দায়িত্ব চাপিয়ে দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে, যে তোমরা এটা থামাও, আমরা আর কাউকে গ্রহণ করতে যাচ্ছি না, একজন মানুষকে আমরা আর গ্রহণ করতে যাচ্ছি না। এটা আমাদের অবস্থান হওয়া উচিত বলে আমি মনে করি। এতে যদি আমাদের কিছু বদনাম হয়, হবে, কারণ আমরা সুনাম নিয়েছি 3 বছর আগে, সেই সুনামের কোনো বেনিফিট আমরা পাইনি, বরং আমাদের উপরে তারা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে, মিয়ানমারের উপরে না। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? দুটো পসিবিলিটি। একটা হলো যে তারা অভ্যন্তরীণভাবে রোহিঙ্গা যারা আছেন তাদের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে, সম্ভাবনা খুব বেশি না। দ্বিতীয় হচ্ছে যে চীন যদি তাদের উপর চাপ সৃষ্টি করে, কারণ পশ্চিমা থেকে, বিশ্ব থেকে একেবারে প্যালি ভাব আসা সম্ভব না, একটু হলেও চাপ থাকবেই, কারণ তাদের তো কিছু ওই অন্ততপক্ষে মৌখিকভাবে হলেও কিছু কিছু নীতিকথা আওড়াতে হয় তাদের। সেই নীতিকথা আওড়াতে গিয়ে তারা এই জান্তাকে সমর্থন করতে পারবে না অন্তত, যেটা চীন পারবে। চীন তো বলেছে যে এটা একটা শুধু সরকারের কিছু ক্যাবিনেট রিসাফল, এর চেয়ে বেশি কিছু না। কাজেই চীনকেই চাপ দিতে হবে, এবং চীন চাপ দেবে তখনই যদি নিশ্চিত হয় যে তাতে তার স্বার্থ আছে। জি, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গে পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারের পরিস্থিতির কারণে সেই প্রত্যাবাসন প্রক্রিয়া কি হলো সেটা নিয়ে। জনাব পারভেজ করিম আব্বাসী, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, অল্প অল্প করে একটু শুনবো। একটা কথা একদম শুরুতে, মানে প্রাথমিক বক্তব্যে তৌহিদ হোসেন বলেছিলেন যে মানে এখন মিয়ানমার সম্পর্কে যে ফোকাসটা, ইন্টারন্যাশনাল ফোকাসটা, সেটা তাদের গণতন্ত্র, সামরিক অভ্যুত্থান সূচি ইত্যাদি নিয়ে, কিন্তু মানে আমাদের বাংলাদেশের ফোকাসটা হওয়া উচিত প্রত্যাবাসন, এবং সেটা এই মূল বিশ্বের যে আলোচনা সেটার সাথে যে কোনোভাবে প্রত্যাবাসন ইস্যুটা, রোহিঙ্গা ইস্যুটা জুড়ে দেওয়া, এটা খুব একটা জরুরি বিষয়, কারণ যে কোনো চাপের ক্ষেত্রে এটা দরকার। সেইখানে আমাদের মানে ডিপ্লোমেসি বা মানে বাংলাদেশের কি পদক্ষেপ হওয়া উচিত সামনের দিনগুলোতে? আগামী কয়েকদিন তো একদম টালমাটাল থাকবে, কিন্তু তারপরে যখন একটু পানিটা থিতিয়ে আসবে, তখন আমাদের অবস্থানটা কী হবে, যে রোহিঙ্গা ইস্যুটা যেন হারিয়ে না যায়, ফোকাসের বাইরে চলে না যায়। জি, প্রথমে ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্তভাবে বলি। এক হচ্ছে, যা করছি আমরা আরো বাড়াতে হবে আমাদের ইন টার্মস অফ যে আমাদের কূটনৈতিক দিকে, যে প্রচারের দিকে, যে রোহিঙ্গাদের কতটুকু কষ্ট হচ্ছে, কত ভোগান্তি হচ্ছে, এবং বাংলাদেশ সরকার কতটুকু চাপ দিচ্ছে। এক। দুই, রোহিঙ্গারা যদি এখানে আর দীর্ঘস্থায়ী ভাবে এখানে থাকে, তাহলে শুধু বাংলাদেশের জন্য না, মিয়ানমারের জন্য না, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এবং কিভাবে হুমকিটা হচ্ছে এটা হচ্ছে পোর্ট্রে করা। তিন, এরা যে আসলে জেনোসাইডের শিকার, এবং এদেরকে যে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত দিয়ে দিতে হবে, এটা হচ্ছে ক্লিয়ারলি এস্টাবলিশ করা। 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, ওরা ফেরত যাবে, এইরকম একটা প্রক্রিয়াতে আমরা যে বিশ্বাসী, এটা আমাদেরকে স্থাপন করতে হবে। এমন না যে ঠিক আছে তোমরা রোহিঙ্গাদের ব্যাপারে চুপ হয়ে যাও, তারপর তাহলে মিয়ানমারের সাথে আমাদের সুসম্পর্ক হবে, এমন না। আগে ওদের নাগরিকদের ওদের ফেরত দিতে হবে। এটার জন্য আমরা যেভাবে হোক পশ্চিমা মিডিয়ার সাথে আমাদের এনগেজ করতে হবে, আরো বেশি এনগেজ করতে হবে, যাতে শুধু সুচির নিয়ে শুকনা কান্নাকাটি করে লাভ নেই। কেননা একটা ব্যাপারে হচ্ছে সুচির পার্টি এনএলডি এবং হচ্ছে টাটপাড়াও দুজনের একমত, যে হচ্ছে 1.3% রোহিঙ্গারা হচ্ছে ওদের নাগরিক না। কি আশ্চর্য ব্যাপার স্যাপার। এবং বাংলাদেশে আমরা যেন হচ্ছে ডাম্পিং গার্বেজ, যে যার নাগরিকদের পছন্দ করে না ওরা বলে ওরা বাংলাদেশি। আমরা তো দক্ষিণ এশিয়ার এখানে এটা গার্বেজ নই যে যার আনডিজায়ার্ড অবাঞ্ছিত নাগরিককে আমাদেরকে দিয়ে দিবে।
এবং 3 হচ্ছে আমরা চীনের সাথে যেটা বলছেন এখানে হচ্ছে আমরা যে তহিদ স্যার বললেন ব্যাকডোর ডিপ্লোমেসি, যেখানে হচ্ছে আরো সাটল যে চাইনিজ ডিপ্লোমেসি ওটা এনগেজ করা। এবং 4, এটা দেলোয়ার স্যারও বললেন যে ভারতের সাথে এখানে আমাদের যেখানে একটা অ্যাক্টিভিটি লিঙ্ক আপ করে, কারণ ইন্ডিয়ারও প্রচুর বিনিয়োগ আছে, চায়নারও আছে, এটা ইমদাদ ভাইও বললেন, এখানে কালাদান মাল্টিভার্জাল প্রজেক্ট বলেন বা কিউকিউ প্রজেক্ট বলেন বা স্পেশাল ইকোনমিক জোন বলেন, এবং যদি যে নর্থ রাখাইন স্টেটে যদি ওই বিনিয়োগের ওরা ফলটা না পায়, অস্থিতিশীলতা বেড়েই থাকে, দেখুন আরাকান আর্মি কি করবে, নর্দার্ন অ্যালায়েন্স কি করবে, এটার উপর আমাদের হাত নেই। এবং ওদের যদি অভ্যন্তরীণ এখানে অস্থিরতা বাড়তে থাকে, ওদের সামরিক জানতে ওদেরকে ব্লেম করতে হবে। এটা হচ্ছে। আর 5 হচ্ছে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ওরা কিন্তু ক্ষমতাকে ওরা রেসপেক্ট করে, আমরা হচ্ছে নিজেদের ব্যাপারে বলিয়ান, এটা কিন্তু সবসময় করতে হবে। হ্যাঁ, আমরা সব রকমের পিসফুল। পারভেজ করিম আব্বাসী শব্দ আটকে গেছে, আমরা শুনতে পাচ্ছি না। আমরা ডক্টর দেলোয়ার হোসেন, পারভেজ করিম আব্বাসী কি ফিরে এসেছেন? আমি আচ্ছা, শুনতে পাচ্ছি। জি, আপনার মাঝখানে একটু ডিস্টার্ব হচ্ছিল, এখন আবার শেষ করে দেন। জি জি, আচ্ছা, শেষটা বলছে, এক, আমাদের পশ্চিমা মিডিয়ার সাথে, পশ্চিমা সরকারের সাথে, পশ্চিমা এনজিওদের সাথে অ্যাক্টিভলি এনগেজ করা। 2, চায়নার সাথে ব্যাকডোর ডিপ্লোমেসি। ইন্ডিয়ার সাথে 3 নম্বর এখানে এনগেজ করা, কারণ ইন্ডিয়া তার নর্থ ইস্ট স্টেটস এর সিকিউরিটির ব্যাপারে খুব কনসার্ন, এবং ওখানে যদি অস্থিতিশীলতা চলতেই থাকে তাহলে কি ওদের কিয়াকপো মাল্টি মোডাল কানেক্টিভিটি প্রজেক্ট, কি ওদের কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, কি চায়নার ডিপ সি পোর্ট, কোনোটাই এখানে এটা বাস্তবায়িত হবে না। এবং আমাদের যে আমরা যেটা দুর্বল জাতি না, আমাদের যথেষ্ট আমাদের সামরিক শক্তি আছে, এবং আমাদের যে যত ধরনের ডিটারেন্স ক্যাপাসিটি, এটাতে আমরা প্রোগ্রেসিভলি ইনভেস্ট করতে থাকা। কেননা ওরা হচ্ছে, এবং ওরা যাতে কূটনৈতিক ভাবে নেগোশিয়েট করে ওরা ওদের নাগরিককে ফেরত নিয়ে যায়, এটাই হচ্ছে আমাদের মূল ফোকাস। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন। মানে এই আলোচনায় এসেছে যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দিতে হলে মিয়ানমার এমনিতে নেবে না, তাদের উপর চাপ দিতে হবে, এবং সেই চাপটা তহিদ হোসেন বলছেন চাপটা এমন হতে হবে যেন তাদের গায়ে ব্যথাটা লাগলেই তারা মানে নড়ে চড়ে বসবে বা কোনো উদ্যোগ নেবে। আমরা যদি বুঝি যে 2টি আন্তর্জাতিক আদালতে যখন রোহিঙ্গা ইস্যুটি বিচারের পর্যায়ে গেল বা গণহত্যা কিনা সেটা নিয়ে, তখন কিন্তু একটা কার্যকর চাপ ছিল, এবং সেই চাপের কারণে অন্তত আলোচনার টেবিল পর্যন্ত তাদেরকে আনা গেছে। সেই বিচারের প্রক্রিয়াটা এখন কি আবার একটু মানে কোন অবস্থায় আছে, এবং বাংলাদেশ সেখানেও কোনো বাংলাদেশের ভূমিকা নেওয়ার সুযোগ আছে কিনা? না, নিশ্চয়ই বিচারের প্রক্রিয়াটা তো সেটা আছে, এবং সেখানে বাংলাদেশের ভূমিকা যেটা নেওয়া দরকার সেটা নিচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে হয়তো যদি আন্তর্জাতিক আদালতে কোনো ধরনের তৎপরতা শুরু হয়, সেখানে বাংলাদেশ নিশ্চয়ই ভূমিকা রাখবে। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বিচার প্রক্রিয়াগুলো তো চলছে, কিন্তু এই কোনো প্রক্রিয়া কিন্তু চীন সমর্থন করছে না। মানে আমরা রোহিঙ্গা ইস্যুটা নিয়ে কিন্তু একটা প্যারাডক্সের মধ্যে আছি। আমরা একদিকে যেমন চীনের উপরে সমস্ত আশা নির্ভরশীলতা করছি, আবার যখন চাপের কথা বলছি অটোমেটিক্যালি কিন্তু আমাদের আশাটা চলে যাচ্ছে পশ্চিমা বিশ্বের কাছে। তার মানে আমরা কিন্তু একটা মানে হয়তো স্ববিরোধী শোনাবে, কিন্তু আমাদের পরিস্থিতি এমন যে আমাদেরকে চীন মিয়ানমারের উপরে কোনো চাপ সৃষ্টি করতে চায় না, মিয়ানমারকে হয়তো তারা কনভিন্স করতে চায় সেইভাবে যে যেটা তারা মনে করছে গ্রহণযোগ্য, সেটা যদিও সেটা খুব একটা কঠিন পথ, আমরা এখনো দেখি নেই সেই অর্থে কোনো ফলাফল আসতে, কিন্তু চীনের ভূমিকার প্রয়োজন আছে। কিন্তু সেই 2 ধরনের আশাবাদ আমাদের মধ্যে আছে। আমরা চাপের কথা যখন বলি, আমাদের প্রাইম মিনিস্টার যখন 5 দফা প্রস্তাব দেন জাতিসংঘে, অথবা 3 দফা অথবা 4 দফা, অথবা আমরা সবাই যখন সমস্বরে বলি যে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে, সেই চাপটা দিবে কে? সেই চাপটার জন্য কিন্তু এখন পর্যন্ত যতটুকু চাপই আসছে সেটা যাদের তৎপরতায় আসছে সেই দেশগুলো কিন্তু, আমি বলছি না যে পশ্চিমা দেশ সব করে ফেলছে, কিন্তু সেই চাপগুলো কিন্তু আসছে কিছুটা ওআইসি এবং পশ্চিমা দেশগুলোর কারণে, এবং সাধারণভাবে ডেভেলপিং ওয়ার্ল্ডের কিছু দেশ যারা সমর্থন করে। এটা একটা দিক। আবার চীন যেহেতু কার্যকর প্রভাব মিয়ানমারের উপরে আছে, সেই প্রভাবটা চীন রোহিঙ্গা ইস্যুতে ব্যবহার করছে না, এবং তাদের অবস্থানটা 2017-18 সালে ছিল অত্যন্ত দুঃখজনক, কিন্তু আস্তে আস্তে তারা কিছুটা রিয়েলাইজ করছে, যেটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার বারবার বলছে যে এটা একটা আঞ্চলিক একটা বড় ধরনের সংকট তৈরি করতে যাচ্ছে, যেটা চীন এটা দ্বারা প্রভাবিত হবে। কিন্তু চীন কত বছর নিবে সেটা বুঝতে, কারণ চীনের যে কালাদান বা তাদের যে রাখাইনের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, মিয়ানমারের প্রায় 55 মিলিয়ন পপুলেশন আছে। মিয়ানমার ইজ নট এ কান্ট্রি যেখানে পপুলেশন খুবই কম,
কারণ তাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো কিন্তু মিয়ানমারের জনগণই কিন্তু সেটা শ্রমের চাহিদা বলেন বা অনেক চাহিদা পূরণ করতে পারবে। ফলে আমার কাছে মনে হয় যে চীনকে অবশ্যই তার একটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যখন হেজেমনিক রোল থেকে যখন রিপ্লেস করতে চায়, তখন কিন্তু এক ধরনের দায়িত্ব নিতেই হবে, মোরাল তার রেসপন্সিবিলিটি নিতেই হবে। কারণ আপনার কোনো বিভিন্ন রাষ্ট্রের আচরণ আপনার পারফেক্টলি মোরাল বলতে পারবো না, কিন্তু কিছু যখন আপনি বিশ্ব শক্তি আঞ্চলিক শক্তি বলবেন তখন কিন্তু আপনার একটা মিক্স অফ মোরালিটি অ্যান্ড প্র্যাগমেটিজম লাগবেই। চীনের হয়তো বা সেই ধরনের চিন্তা আমার কাছে মনে হয় কিছুটা এখন তারা করছে। তো আমার এই জন্য আমাদেরকে সব ধরনের অপশনে থাকতে হবে। বাংলাদেশকে সবার সঙ্গে কাজ করতে হবে, এনগেজ রাখতে হবে, ভারতকে রাখতে হবে, আসিয়ানকে রাখতে হবে, পশ্চিমা দেশগুলো এই মুহূর্তে আমি মনে করি চাপের প্রশ্ন আসলেই পশ্চিমা দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চীন কখনোই চাপ সৃষ্টি করবে না। চীন এখন পর্যন্ত বলতেছে যে কোনো ধরনের ইন্টারফারেন্সের তারা সাপোর্ট করে না। এখন মিয়ানমার কি ইন্টারফারেন্স ছাড়া মানে অর্থাৎ মিয়ানমারকে যে ধরনের এই যে আন্তর্জাতিক আদালতে যে যা ঘটছে, অথবা মিয়ানমারের জেনারেলদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, বা অং সান সুচির যে অনেক ধরনের পুরস্কার তার প্রত্যাহার করা হলো, এগুলো তো এক ধরনের ইন্টারভেনশন। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদেরকে অবশ্যই ওপেন থেকে বাংলাদেশকে প্রথমে আমার মনে হয় এই মুহূর্তে বোঝা দরকার যে এই যে সামরিক সরকার, সম্পূর্ণভাবে যে সামরিক সরকার, তারা বাংলাদেশের ব্যাপারে অ্যাপ্রোচটা কি এবং রোহিঙ্গাদের ব্যাপারে তাদের অ্যাপ্রোচটা কি, সেটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমাদের সেই দিকে নজর রাখতে হবে। আবার একই সঙ্গে সাবধান থাকতে হবে, আমাদের সীমান্তে আমাদের ভিজিলেন্ট থাকতে হবে, আমাদের কূটনীতি সঠিকভাবে যাচ্ছে সেটাকে আপনার আরো বেশি কার্যকর করা, অথবা সেটাকে বর্তমান পরিস্থিতিটাকে কিভাবে আমাদের কূটনীতির মধ্যে নিয়ে আসা যায়। আমরা হয়তো বা একটা অবস্থান নিচ্ছি না, যদি বাংলাদেশ একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু আমরা সরকারের দিক থেকে হয়তো বা এই মিয়ানমার এর পলিটিক্যাল চেঞ্জ নিয়ে কোনো সরাসরি কোনো অবস্থান আমরা নিচ্ছি না, যেটা পশ্চিমা দেশ নিচ্ছে বা চীন নিচ্ছে। কিন্তু আমাদের কনসার্ন রোহিঙ্গা ইস্যু, কিন্তু রোহিঙ্গা ইস্যু কনসার্ন থাকলেও অন্যান্য দেশ যখন মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করবে, অথবা চীন যখন মিয়ানমারকে যদি তার কনভিন্স করতে চায়, তাহলে সেটা তো আমরা অপেক্ষা করতে হবে। আমরা মানে চীন সেই ধরনের আশ্বাস তো বাংলাদেশকে অথবা সেইভাবে কাজ যদি চীন করে, তাহলে আমরা চীনের উপরে আমরা আশাবাদ আছে এবং সেটা আমরা রাখছিও, কিন্তু সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভর করে থাকা যাচ্ছে না। আবার একই সঙ্গে আমাদেরকে অন্যান্য পথগুলো দেখতে হচ্ছে, যে কারণে আইসিজে এর কথা আপনি বললেন, জাতিসংঘে যাচ্ছে, সিকিউরিটি কাউন্সিল আলোচিত হচ্ছে, জাতিসংঘের থার্ড কমিটিতে আলোচিত হচ্ছে। ফলে সবকিছু ওপেন রাখতে হবে। এবং এমনকি রোহিঙ্গারা যখন আমরা যদি দেখি যে তারা যেতে পারছে না, বাংলাদেশে তাদের অবস্থানটাকে কিভাবে নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি আমরা ঝুঁকি মুক্ত করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমরা ফেরত পাঠাবো অবশ্যই পাঠাতে হবে, কিন্তু ফেরত পাঠানোর বিষয়টা তো অবশ্যই আমরা জানি যে অনেক জটিল, এবং বর্তমান এই যে নতুন রাজনৈতিক পরিস্থিতি সেটা আরো বেশি জটিল হয়েছে বলে আমি মনে করি। আমাদেরকে চালটা অব্যাহত রাখতে হবে এবং আমাদের কৌশলগুলো নিয়ে কাজ করতে হবে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন।